আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াস কোথায় থাকে না পরমাণবিক সেন্টারে আছে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে ঘুরে। ফার্স্ট অরবিটালটাকে বলা হচ্ছে কে কক্ষ, যেখানে এন এর মানটা হচ্ছে 1। তারপরটাকে এন এর মান 2, তারপর 3। কত নম্বর কক্ষপথ আছে? 7টা কক্ষপথ আছে। তাহলে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে এই প্রথম কক্ষপথটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর। সেইখান থেকে কোশ্চেনটা আসছে যে একটা ইলেকট্রনকে ভূমিস্তর থেকে মানে গ্রাউন্ড স্টেট থেকে পরমাণু ঠিক বাইরে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হচ্ছে আয়নন শক্তি। হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। 2025 সালে যারা নিট পরীক্ষা দেবে এবং যারা বিএসসি নার্সিং পরীক্ষা দেবে তাদের জন্য একটা নিউমেরিক্যাল প্রবলেমের ভিডিও বা একটা অঙ্কের ভিডিও। পরমাণু চ্যাপ্টার থেকে যত টাইপের অঙ্ক পড়ে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, এখান থেকে এমসিকিউ পড়ে। এই যে আমি করে যাচ্ছি এই নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো দেবো, আশা করি নিট পরীক্ষা যারা দেবে তারা পরীক্ষার ফলেই বুঝতে পারবে যে এর বাইরে কোশ্চেন হবে না। আমি এমন টাইপের কোশ্চেন করছি, অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে আমি কিন্তু অঙ্কগুলো করাবো, মানে দেখবে করে দিবে। বিএসসি নার্সিং নিট পরীক্ষা যারা দেবে তারা অবশ্যই দেখবে, ক্লাস 12 যারা আছো তারা অবশ্যই দেখবে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ পড়ে, এই ম্যাথগুলো করলেই তোমরা পেয়ে যাবে আশা করি। ক্লাস 11 যারা আছো কেমিস্ট্রিতে তারা কিন্তু এখান থেকে ম্যাথ পেয়ে যাবে। তাহলে আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেই রকম একটা চ্যাপ্টার নিউমেরিক্যাল প্রবলেমের ভিডিও। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা একটু দেখো, যে প্রথম কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত এটা চাইছে। যদি আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হয় না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, সেই দূরত্বটা কি বলে ব্যাসার্ধ। তাহলে কত দূরে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা, কত দূরে ঘুরছে সেই দূরত্বটা বলেছে আমাদের ওই ইলেকট্রনের ব্যাসার্ধ। যদি কোনো অঙ্কে ব্যাসার্ধ বার করতে বলে, মাথায় রাখো, যদি কোনো অঙ্কে ইলেকট্রনের ব্যাসার্ধ বার করতে বলে যে একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ঘুরছে, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব কত? যদি একটা ইলেকট্রন পঞ্চমতম কক্ষপথে ঘুরছে, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধ বার করতে গেলে একটি ফর্মুলা শর্টকাট পদ্ধতিতে, সেটা হচ্ছে আর এন সমান কত 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এইটি ফর্মুলা, শুধু এই ফর্মুলাটি মুখস্থ রাখবে। ব্যাসার্ধ থেকে যাই দেবে একটাই ফর্মুলা কাজে লাগবো। আর এন মানে কি? এন তম কক্ষপথের ব্যাসার্ধ। যদি বলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব কত? কত নম্বর কক্ষপথে ঘুরছে? 1 নম্বর কক্ষপথে, মানে এন এর পরিবর্তে 1 লিখবো, ব্যাস, আর কিছু নাই। তাহলে এনটা কি? নাম্বার অফ অরবিটাল, কত নম্বর কক্ষপথ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর না 4 নম্বর, সেইটা হচ্ছে এন। আর জেডটা কি? জেডটা হচ্ছে যে পরমাণুর কথা বলবে সেই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা। বিষয়টা ক্লিয়ার হলো? দেখো, এই একটি ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি করছি। প্রথম কি বলছে, মনে করে যে তোমাকে একটা কোশ্চেন বলে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, তাহলে কোন পরমাণু বলেছে? হাইড্রোজেন পরমাণু। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংকেত কি? 1H1। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড এর মান কত? 1। কারণ একটা মাত্র আমাদের কি আছে? ইলেকট্রন আছে, একটা মাত্র প্রোটন আছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? 1। তাহলে হাইড্রোজেনের জেড এর মান হচ্ছে 1। যদি বলে প্রথম কক্ষ মানে কত? এন সমান কত? 1। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ যদি বার করতে বলে, তাহলে কি লিখবো? আর এন এর পরিবর্তে কত লিখবো? এন এর পরিবর্তে 1। তাহলে আর1 এটা সমান কত? 0.53 ইন্টু এন স্কোয়ার পরিবর্তে কত লিখবো? প্রথম কক্ষ বলেছে, তাহলে 1 তার হোল স্কোয়ার, জেড এর পরিবর্তে 1, মানে আলটিমেট কত বেরোবে? 0.53। এটা হচ্ছে আমার আর1 এর মান বেরালো। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? মানে এই ধরনের আমি অ্যাপ্লাইটা করব, সেটা দিয়ে প্রথম অঙ্ক। তাহলে ফার্স্ট অঙ্ক যেটা বলছে সেটা কি বলছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ অনুপাত কত? স্টার্টিং করছি, একবার অঙ্কের দিকে চলে যাচ্ছি। প্রথম দেখো, তাহলে আর1 বাই আর2, মানে এটা হচ্ছে প্রথম কক্ষের ব্যাসার্ধ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। এই প্রথম কক্ষ আর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ অনুপাত চাইছে, তাহলে আর1 এর পরিবর্তে কি লিখতে পারি? একটাই ফর্মুলাটা কি? আর এন সমান কত? 0.53 এন স্কোয়ার বাই জেড। তাহলে কত লিখবো? আমাদের 0.53 এন স্কোয়ার বাই কি আছে? এন স্কোয়ার বাই জেড। তাহলে এন এর পরিবর্তে কত লিখবো? হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1, মানে এখানে কত না জেড সমান কত? 1 আর এন সমান কত? 1 ফার্স্টেরটা। তাহলে কি আছে? এন স্কোয়ার বাই জেড, তাহলে 1 তার বাই এটা। দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে যদি ধরি তাহলে কত হবে? 0.53 ইন্টু এন স্কোয়ার, মানে দ্বিতীয় কক্ষ মানে কি? এন সমান কত? এন সমান 2, দ্বিতীয় কক্ষ মানে এন সমান 2, তাহলে 2 তার হোল স্কোয়ার বাই কত হবে? 1টা 1ই থাকবে, মানে জেডটা 1 হবে হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে আর1 বাই আর2 এটা সমান কত? 1 বাই, দেখো কাটাকাটি হবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা 2 তার হোল স্কোয়ার সমান 4, মানে 1/4। তাহলে এটা লিখতে পারি
যে R1:R2 এটা সমান 1:4। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:4। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট যে অঙ্ক সেটার দিকে আসছি। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, বলছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের কত গুণ। আমরা কাজে লাগবো। তাহলে Rn এটা সমান কত 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড। ব্যাস এই ফর্মুলাটাকে আমি কাজে লাগাবো। কি বলছে, বলছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষের হাইড্রোজেন চাইছে, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি জানি 1h1, এক্ষেত্রে কি হয় জেড এর মানটা 1 হয়, ব্যাস পরমাণু ক্রমাঙ্ক 1। তাহলে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের কত গুণ, মানে চতুর্থ কক্ষের ব্যাসার্ধ মানে R4/R2 এটি বার করতে হবে। ব্যাস তা R4 মানে চতুর্থ কক্ষের ব্যাসার্ধ, এটা সমান কত 0.53 ইন্টু n স্কয়ারের পরিবর্তে কত লিখবো, n মানে কি না R4 এর ক্ষেত্রে n সমান কত না এটা 4, তাহলে লিখো 4 তার হোল স্কয়ার বাই জেড এর পরিবর্তে 1 বাই দ্বিতীয় কক্ষ মানে কত, এটার ক্ষেত্রে কত হবে n সমান কত না 2, ব্যাস বসাও 0.53 ইন্টু কত হবে n স্কয়ার পরিবর্তে কত না 2 তার হোল স্কয়ার বাই 1 পেলাম আলটিমেট। তাহলে এটা কত পাচ্ছি দেখো, এটা সমান কত না 16 বাই এটা 4 সমান কত না 4। তাহলে আমি আলটিমেট যেটা পেলাম যে R4/R2 এটা সমান কত না 4/1। তাহলে R4 এটা সমান কত না 4R2। এই হচ্ছে আমার অঙ্কটা। দেখো তাহলে কত গুণ হচ্ছে, বলছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ, চতুর্থ কক্ষের ব্যাসার্ধ মানে R4টা দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের কত গুণ না দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের 4 গুণ। বিষয়টা ক্লিয়ার হলো। দেখো একটি ফর্মুলা কাজে লাগাচ্ছি, আমি কিন্তু সেকেন্ড ফর্মুলা এখানে ইউজ করছি না। তাহলে এইভাবে কিন্তু ব্যাসার্ধ সংক্রান্ত যা অঙ্ক দেখ একটাই ফর্মুলা। ব্যাস নেক্সট অঙ্কের দিকে আসছি, ভালো করে দেখলে। একটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত বলেছে না 0.5 অ্যাংস্ট্রম হলে সপ্তম কক্ষের ব্যাসার্ধ কত। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যেটা বার করবো সেটা হচ্ছে R7/R1। বিষয়টা ক্লিয়ার হলো। R7/R1 এইটি আমি বার করতে চাইছি, আর কিছু নয়। তাহলে R7/R1 সমান কত 0.53 ইন্টু কত ফর্মুলা n স্কয়ার বাই জেড, n স্কয়ারের পরিবর্তে কত লিখবো 7 তার হোল স্কয়ার বাই জেড এর পরিবর্তে হাইড্রোজেন যেহেতু বলছি 1 লিখবো, ব্যাস আর কিছু নয়। এটা কত হবে 1 0.53 ইন্টু কত হবে 1 তার হোল স্কয়ার বাই 1। বিষয়টা ক্লিয়ার। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করে দেখো এটা কাটা যাবে, এটা সমান কত 49 হচ্ছে না। তাহলে R7/R1 এটা সমান কত 49, R7 এটা সমান কত না 14 R1 এর মান দিয়েছে। তাহলে R1 সমান কত 0.53 এত অ্যাংস্ট্রম। তাহলে R1 এর ভ্যালুটা বসাও, তাহলে এটা সমান কত হবে 49 ইন্টু 0.53 এত আলটিমেট কি বেরোলো এত অ্যাংস্ট্রম, এটা 25.97 অ্যাংস্ট্রম। তাহলে দেখো R7 সমান কত, R7 সমান 49 R1। তাহলে R7 সমান কত 49 R1। তাহলে 49 R1 যেখানে R1 এর ভ্যালু দিয়ে আছে, R1 সমান কত 0.53 অ্যাংস্ট্রম। তাহলে আলটিমেট কি করলাম না 49 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম মানে 25.97 এত অ্যাংস্ট্রম। তাহলে এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। সপ্তম কক্ষের ব্যাসার্ধ কত না সপ্তম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে এটা, অর্থাৎ R7 এটা সমান কত না 25.79 অ্যাংস্ট্রম। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট অঙ্কের দিকে এবার আমি আসছি। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় এবং হিলিয়াম He+ আয়নের প্রথম কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত, RH/RHE+। ব্যাস এই। তাহলে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষ চাইছে, তাই তো। তাহলে আমার ফর্মুলা কি ব্যাসার্ধ বার করতে গেলে 0.53 ইন্টু কত ফর্মুলা কি বলছে n স্কয়ার মানে n মানে কি নাম্বার অফ হাইড্রোজেন, কত নম্বর কক্ষপথ 3 নম্বর কক্ষপথ মানে 3 তার হোল স্কয়ার বাই হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত 1। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 1h1, এর ক্ষেত্রে জেড এর মানটা কত না জেড এর মানটা 1। আর হিলিয়ামে যদি ধরি H, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে 2h4 মানে জেড এর মানটা কত হিলিয়ামের ক্ষেত্রে 2, মাথায় রাখো। ব্যাস তাহলে এটা পেলাম হাইড্রোজেনের ক্ষেত্রে। হিলিয়াম প্লাস হিলিয়াম, দেখো হিলিয়াম যার সংখ্যা হচ্ছে He মানে 2h4, হিলিয়াম প্লাস মানে কি এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, ব্যাস দুটো ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন চলে গেছে, এই হচ্ছে ব্যাপার আর কিছু নাই। মানে এখানে কি বলবো একটা ইলেকট্রন যুক্ত আয়ন বলবো, ব্যাস হিলিয়াম প্লাস। এবার হিলিয়ামের কথা বলেছে প্রথম কক্ষের ব্যাসার্ধ, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কত হলো 0.53 ইন্টু
এন স্কোয়ার মানে কত, প্রথম কক্ষ, এখানে হিলিয়ামের প্রথম কক্ষ মানে এন স্কোয়ার বাই জেড, জেড মানে কত না 2, আছে ফর্মুলা। সমান কত আর এইচ বাই আর এইচ ই প্লাস, এটা সমান কত, এটার সঙ্গে এটা কাটবে 18 আসছে এখানে দেখো, তাহলে লিখতে পারি আর এইচ ইজ টু আর এইচ ই প্লাস, এটা সমান কত না 18 ইজ টু কত 1, তাহলে 18:1, তাহলে কি হাইড্রোজেন পরমাণু তৃতীয় এবং এইচ ই প্লাস আয়নের প্রথম কক্ষের ব্যাসার্ধ অনুপাত কত না ব্যাসার্ধ অনুপাত হচ্ছে 18:1। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট অঙ্কের দিকে এবার যাব, 4 নম্বর অঙ্ক যেটা 4 নম্বর যে কোশ্চেনটা সেটা কি, এসআই পদ্ধতিতে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের মান, প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ মানে কি চাইবে, অ্যাকচুয়ালি আর1 চাইছে, আর কিছু নয়। আমরা জানি একটা ফর্মুলা, সেটা কি না আর এন এটা সমান কত 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে ফর্মুলা। প্রথম বোর কক্ষ মানে কি আর সমান আর কত না আর সমান কত এন সমান 1, প্রথম বোর কক্ষ মানে এন সমান 1, বাস আর কিছু নয়। তাহলে এন সমান যদি 1 হয় তাহলে আর1 এটা সমান কত 0.53 ইন্টু এন স্কোয়ার পরিবর্তন লিখবো কত 1 স্কোয়ার বাই হাইড্রোজেন মানে 1, এত কি অ্যাংস্ট্রম। তাহলে আলটিমেট কত পেলাম 0.53, এত অ্যাংস্ট্রম পেলাম না, এটা হচ্ছে আর1 এর মান। এটা কোন পদ্ধতি, যেহেতু অ্যাংস্ট্রম পদ্ধতি, অ্যাংস্ট্রম মানে কি সিজিএস পদ্ধতি বলা আছে, এটাকে এসআই তে কনভার্ট করবো। এসআই তে কনভার্ট করতে গেলে কি করব না এর সঙ্গে 0.53 ইন্টু 10⁻⁻10, এত কি মিটার, তাহলে আর1 এটা, তাহলে আলটিমেট অঙ্কটা পেয়ে গেলাম। দেখো কি বলছে, এসআই পদ্ধতিতে বোর কক্ষের ব্যাসার্ধের প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের মান সেটা কত, যেহেতু প্রথম বোর কক্ষ বলছি মানে এন সমান 1, যে দ্বিতীয় বোর কক্ষ বলতো সেক্ষেত্রে এন সমান 2, তৃতীয় বলে এন সমান 3, এটা ঠিক আছে। তাহলে আর এন সমান আমরা একটা ফর্মুলা জানি, এনতম কক্ষের ব্যাসার্ধ আর এন সমান কত 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা ফর্মুলা। প্রথম বোর কক্ষ মানে কি এন সমান 1, তাহলে এন সমান যদি 1 হয় তাহলে আর1 বলতে পারি, তাহলে আর1 সমান কত 0.53 ইন্টু 1 তার হোল স্কয়ার বাই জেড, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত, অ্যাটমিক নাম্বার কত হাইড্রোজেনের ক্ষেত্রে 1, 1H1 মানে জেড সমান কত 1, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1 লিখেছি, এত কি বেরোলো অ্যাংস্ট্রম বেরোলো, মানে সিজিএস পদ্ধতি চাইছি কি এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতি করতে গেলে আমি কি করতে পারবো 10⁻⁻10 দিয়ে গুণ করে দেবো, যখনই অ্যাংস্ট্রমকে 10⁻⁻10 দিয়ে গুণ করে দেবো সঙ্গে সঙ্গে সেটা মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এর পরের যে কোশ্চেনটা, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত, যদি বেগ বার করতে বলে তাহলে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ভিএন। ফর্মুলা কি, গতিবেগ বার করতে গেলে একটা ফর্মুলা, ভিএন সমান কত না 2.19 ইন্টু 10⁶ জেড বাই এন। মাথায় ঢোকাও, যদি ইলেকট্রনের গতিবেগ বার করতে বলে, গতিবেগ বার করতে গেলে একটি ফর্মুলা, ভিএন সমান কত এন তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, একটা ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে ঘুরছে, তাহলে ভি এন এর পরিবর্তে কত লিখবো 1 লিখবো, তাহলে ভি1 লিখবো। যে 2 নম্বর কক্ষপথে ঘুরে তাহলে ভি এন এর পরিবর্তে 2 লিখবো। তাহলে কোনো একটা ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরুক, সেই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগটা কত হবে, সেই গতিবেগের শর্টকাট পদ্ধতিতে বের করার ফর্মুলা ভিএন সমান কত 2.19 ইন্টু 10⁶ জেড বাই এন, যেখানে জেডটা কি অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, যে পরমাণুটার কথা বলবে, এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ অরবিটাল, কক্ষপথের সংখ্যা, 1 নম্বর কক্ষপথ 2 নম্বর কক্ষপথ না 3 নম্বর কক্ষপথ, তার কথা বলা হচ্ছে এন এর মানটা। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম। তাহলে এবার অঙ্কের দিকে আসা যাক। প্রথম অঙ্ক যেটা, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত কত, তাহলে দ্বিতীয় আর তৃতীয়, তাহলে আমি বার করতে চাইছি ভি2 বাই ভি3, এটা সমান কত, ব্যাস করো। প্রথম দেখো ভি2 পরিবর্তে কত লিখতে পারি, একটাই ফর্মুলা 2.19 ইন্টু 10⁶ ইন্টু কি ছিল জেড বাই এন, যেহেতু এটা হাইড্রোজেন বলা আছে তাহলে হাইড্রোজেন বলা আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড সমান কত 1, প্রথম কক্ষে বলে এখানে কি বলছে ভি2 মানে কি এন সমান কত না 2 বসাও, তাহলে এটা যেটা পরিবর্তে 1 বসাবো, এটা 2 বসাবো, ব্যাস। ভি3 পরিবর্তে কত লিখবো 2.19, এটা হচ্ছে ফর্মুলা 2.19 ইন্টু 10⁶ ইন্টু ভি3 পরিবর্তে কত লিখবো, একই রকম লিখবো, হাইড্রোজেনের ক্ষেত্রে কত জেডটা 1 হয় আর এনটা কত লিখবো 3 লিখবো। আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পারলে আশা করি। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, যে উপরে 3 হলো আর নিচে 2 হলো, এখানে কত ভি2 বাই ভি3, তাহলে ভি2 বাই ভি3 সমান কত 3/2, তাহলে ভি2 ইজ টু ভি3
এটা সমান কত 3:2। বিষয়টা ক্লিয়ার হলো? খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত কত? তাহলে দ্বিতীয় ও তৃতীয় কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত হচ্ছে 3:2। নেক্সট যে অঙ্ক সেটার দিকে দেখো কি বলছে। 6 নম্বর অঙ্ক বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম এবং লিথিয়াম +2 আয়নের তৃতীয় কক্ষের ইলেকট্রনের বেগের অনুপাত। তাহলে কি চাইছে? বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম আর লিথিয়াম +2 আয়নের তৃতীয় কক্ষের ইলেকট্রনের বেগের অনুপাত কত? তাহলে অঙ্কটা হচ্ছে 6 নম্বর যে অঙ্কটা সেটার দিকে দেখো। তাহলে হাইড্রোজেন পরমাণু, তাহলে কি লিখবো? VH/V লিথিয়াম Li+2। দেখো কি বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম মানে কত? n সমান 1। ব্যাস ফর্মুলা ফেলো। একটা ফর্মুলা কত না 2.19 × 10⁶ কি ছিল Z/n। তাহলে হাইড্রোজেনের প্রথম বলেছে, হাইড্রোজেনের জেড এর মান কত 1, প্রথম কক্ষপথ মানে কত NO1। ব্যাস হয়ে গেল। লিথিয়াম +2 কত বলেছে? লিথিয়াম+2 আয়নের তৃতীয় কক্ষে, লিথিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষ চাইছে, মানে লিথিয়ামের মানে Li এর ক্ষেত্রে কত না n সমান 3 এটা চাইছে। ব্যাস আর কিছু না। একটা জিনিস দেখো যে লিথিয়াম আমরা জানি কটা প্রোটন থাকে না, লিথিয়ামের 3টে প্রোটন থাকে। তাহলে লিথিয়ামের যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 3টে। যেমন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কটা না একটা, হিলিয়ামের কটা না দুটো, লিথিয়ামের কটা না 3টে। তাহলে মাথায় রাখবে লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মানটা কিন্তু অবশ্যই জেড এর মানটা কত না 3। ব্যাস এবার দেখ ফর্মুলা ফেলো। 2.19 × 10⁶ ইন্টু লিথিয়ামের ক্ষেত্রে প্রথম লিখছি n মানে কি 3 নম্বর কক্ষপথের কথা বলছি। তাহলে n সমান কত না 3। তাহলে 3 বাই জেড এর পরিবর্তে 3, nটা কত 3 নম্বর কক্ষপথ এটাও 3। তাহলে আলটিমেট দেখো সবগুলোই কেটে যাচ্ছে। তাহলে VH/V লিথিয়াম +2 এটা সমান কত না 1/1, মানে 1:1 বেরোবে, মানে এটা টোটালটাই কেটে যাবে। দেখো এটা মানে কি সে 1ই হচ্ছে, তাহলে 1/1, তার মানে VH/V Li+2 এটা সমান 1:1। তাহলে আলটিমেট অঙ্কটা দেখো একটাই অঙ্কের একটাই ফর্মুলা, নতুন কিছু করছি না। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম মানে n পরিবর্তে 1 লিখেছি, আর লিথিয়াম +2 আয়নের তৃতীয় কক্ষের ইলেকট্রনের বেগের অনুপাত কত হলো 1:1। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে শর্টকাট পদ্ধতি, একটা ফর্মুলা জানবে, এই ধরনের অঙ্ক যাই দেখ সঙ্গে সঙ্গে ওই ফর্মুলা ফেলে দেবে, আর কিছু করতে হবে না। নেক্সট অঙ্কের দিকে যাবো এবার। দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। কি বলছে? বলছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও চতুর্থ কক্ষের শক্তির অনুপাত কত? এই যে ইলেকট্রনটা ঘুরবে, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরবে। তাহলে ইলেকট্রনটা ঘুরতে গেলে কি হয়? একটা এনার্জি লাগবে। একটা কক্ষপথে ইলেকট্রনকে ঘুরতে গেলে তো তার এনার্জি লাগে। সেই এনার্জি সংক্রান্ত যদি বার করতে বলে যে 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, ওই ইলেকট্রনের এনার্জি কত, 5 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, ওই ইলেকট্রনের এনার্জি কত, এইরকম এনার্জি সংক্রান্ত কোনো অঙ্ক যদি থাকে তাহলে একটাই ফর্মুলাটা কি না En, মানে n তম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি যেটাকে En ধরা হয়েছে, এটা সমান কত -13.6 × Z² ভালো করে দেখো। তাহলে En সমান কত? n তম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি সেটা সমান কত -13.6 × Z²/n। তাহলে এনার্জি সংক্রান্ত যাই পড়ুক, যখনই অঙ্ক পড়বে একটাই ফর্মুলা, এই ফর্মুলাটাই কাজে লাগাবে, ব্যাস আর কিছু নয়। সঙ্গে সঙ্গে দরদর করে উড়িয়ে দিবে যে কোনো অঙ্ক এখান থেকে দেখবে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও চতুর্থ কক্ষের শক্তির অনুপাত কত? ওকে, তাহলে E2/E4 এটা সমান কত? একটি ফর্মুলা -13.6 ইন্টু, তাহলে কি ফর্মুলা Z²/n², এই ফর্মুলা। তাহলে জেড এর পরিবর্তে কত লিখবো 1 তার হোল স্কয়ার, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড মান 1, এর পরিবর্তে কত দ্বিতীয় কক্ষ মানে 2 তার হোল স্কয়ার, ব্যাস। এটা কত চতুর্থ কক্ষ মানে -13.6, এটা যেমন আছে তেমন থাকবে, ইন্টু Z² মানে একই থাকবে, চেঞ্জ হবে না, চতুর্থ কক্ষ মানে 4 তার হোল স্কয়ার। তাহলে E2/E4 এটা সমান কত 16, 4 4 16 উপরে উঠে যাবে, এটা 4 হবে, মানে অ্যাকচুয়ালি 4 4 16 4/1। তাহলে এটা হচ্ছে E2/E4 এটা সমান 4:1। কি বলছে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও চতুর্থ কক্ষের শক্তির অনুপাত কত? শক্তির অনুপাত হচ্ছে 4:1। তাহলে কি বলছে দ্বিতীয় আর চতুর্থ কক্ষ, তাহলে দ্বিতীয় মানে কি E2,
E2 সমান কত -13.6 ইন্টু কত ফর্মুলা z² জেড জেড মানে কি জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেনের ক্ষেত্রে কত জেড এর মান 1 তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড তার 1 যদি হয় তো 1 তার হোল স্কয়ার বাই দ্বিতীয় কক্ষ বলেছে মানে n সমান 2 তাহলে 2 তার হোল স্কয়ার -13.6 ইন্টু n² বাই 4 তার হোল স্কয়ার চতুর্থ কক্ষ বলেছে তাহলে এই ফর্মুলায় ফেলে দিলাম যেটা পেলাম সেটা E2 ইজ টু E1 E4 E2 ইজ টু E4 সমান কত 4:1। নেক্সট যে অঙ্কটা সেটা দেখো বলছে হাইড্রোজেন পরমাণুর কোনো একটা কক্ষের শক্তি বলে দিয়েছে যে হাইড্রোজেন পরমাণুর কোনো একটা কক্ষের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট হলে ওই কক্ষের দুটো কোশ্চেন মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত, 2 নম্বর কোশ্চেন কৌণিক ভরবেগ কত, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে মোট শক্তি কত সেইগুলো আমি মুখস্থ রাখতে বলেছিলাম তিনটে। যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেনের মনে করো n সমান 1 মানে প্রথম কক্ষে মোট শক্তি কত, প্রথম কক্ষে মোট শক্তি কত, মোট শক্তির ফর্মুলা কি একটি ফর্মুলা এটা সমান কত -13.6 ইন্টু কত -13.6 ইন্টু z² বাই n²। তাহলে এখানে বসাবো -13.6 ইন্টু z² বাই n² মানে কত 1 তার হোল স্কয়ার বাই n² মানে প্রথম কক্ষ মানে 1 মানে কত -13.6 এত ইলেকট্রন ভোল্ট। দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষপথে মোট শক্তি মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম যে কক্ষপথ ফার্স্ট অরবিটালে একটা ইলেকট্রন ঘুরতে গেলে মোট কত পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে এটা। কিভাবে বার করলাম একটি ফর্মুলা আমি বলেই দিয়েছি ফর্মুলাটা কি En সমান কত -13.6 z² বাই n²। এই ফর্মুলাটাকে আমি কাজে লাগালাম যেখানে জেড এর পরিবর্তে 1 বসাবো আর প্রথম কক্ষ বলেছে মানে এন এর পরিবর্তে 1 বসালাম যেটা ক্যালকুলেশন করে পেলাম এত ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে ব্যাপার। আমি তিনটি জিনিস মুখস্থ করেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনটা যদি ঘোরে তাহলে কত এনার্জি লাগবে, তাহলে সেটা যদি E1 হয় তাহলে E1 সমান কত -13.6 ইলেকট্রন ভোল্ট। যদি দ্বিতীয় কক্ষে ইলেকট্রনটা ঘুরে মানে E2 এর মান চাই তাহলে আমি এখানে বার করে রেখেছি দ্বিতীয় কক্ষ যদি হয় তাহলে কত হবে যে -13.6 ইন্টু কত হবে দ্বিতীয় কক্ষ মানে কত 1 জেডটা 1 হোল স্কয়ার আর এনটা কত হবে 2 তার হোল স্কয়ার। এটা যদি একটা ক্যালকুলেশন করা যায় কত হবে -3.4 ইলেকট্রন ভোল্ট। দেখো E2 এর মান পেলাম তাহলে E2 সমান কত এটা আমি কি বলতে চাইলাম বোঝা গেল E2 সমান এটা আর E1 সমান কত না E1 সমান এটা। তাহলে এইটা একটু মুখস্থ রাখতে বলেছিলাম এটা মুখস্থ রাখতে বলেছিলাম। ঠিক সেম সিস্টেম যে হাইড্রোজেন পরমাণু 3 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রনটা ঘোরে সেক্ষেত্রে ভ্যালুটা কত হবে কত পরিমাণ এনার্জি লাগবে সেটা একটাই ফর্মুলা -13.6 ইন্টু কত ফর্মুলা কি z² বাই n² মানে 1 তার হোল স্কয়ার 3 নম্বর কক্ষপথ মানে 3 তার হোল স্কয়ার। এইটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত পাবো যে -1.51 এত ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে E3। আমি এই তিনটে জিনিস মুখস্থ বলেছি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যারা নিট পরীক্ষা দিবে তারা এই তিনটে জিনিস মুখস্থ করবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ফার্স্ট কক্ষপথে ঘুরতে গেলে কত পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষ ঘুরতে গেলে কত পরিমাণ এনার্জি লাগবে -3.4 ইলেকট্রন ভোল্ট। আর 3 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রনটা ঘোরে মানে n সমান কত না 3 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রনটা ঘুরে তাহলে কত পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। অঙ্কটার দিকে এবার তাকাও দেখো এগুলো যদি তোমাদের মুখস্থ থাকবে তাহলে অঙ্কটা এখানেই হয়ে যাবে। দেখো বলেছে হাইড্রোজেন পরমাণুর কোন একটা কক্ষের শক্তির অনুপাত কত বলেছে -1.51 এখানে কত বলেছে -1.51 তাহলে কোন একটা কক্ষের কততম কক্ষের শক্তির মানটা হচ্ছে -1.51 এখানে কি বার করলাম 3 নম্বর কক্ষপথে শক্তির মান তাহলে আমি কক্ষপথের সংখ্যাটা পেয়ে গেছি 3 প্রথম কক্ষের অ্যান্সারটা হয়ে গেছে। দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত তাহলে এই যে n সমান 3 মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে কি কক্ষপথগুলোর যে নাম্বার আমরা কক্ষপথ কতগুলো আছে মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো কক্ষপথে ঘুরতে পারে 7টা কক্ষপথে। কে কক্ষ এল কক্ষ এম এন ও পি কিউ মনে পড়ছে কে কক্ষটাকে বলা হয় 1 নম্বর কক্ষপথ মানে n সমান 1 এলটাকে n সমান 2 তাহলে n সমান 3 মানে কি কে এল এম 3 নম্বর কক্ষপথে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত না 3 ওই যে 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলোকে বলছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত 3 বেরিয়ে গেল। কার 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন শক্তি হচ্ছে -1.51 এটা বেরিয়ে গেল। 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা যে ঘুরছে ওই 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগকে কি ধরা হয় না এল এন
আমরা কৌণিক ভরবেগকে ln দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল N n, nটা মানে কি n তম কক্ষপথের কৌণিক ভরবেগ, ব্যাস। ln সমান কি কৌণিক ভরবেগের রাশিমালা কি nh বাই টোয়াইস পাই, মনে পড়ছে নিলস বোরের যে অ্যাটমিক মডেল তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন nh বাই টোয়াইস পাই, ln সমান nh বাই টোয়াইস পাই, যেখানে nটা কি nটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, এইচটা কি এইটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর পাইটার মান তোমরা জানো পাইয়ের মান, ব্যাস। কি বলেছে বলছে ওই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে এখানে n এর মান কত বেরোলো 3 নম্বর কক্ষপথ, মানে মুখ্য খণ্ডক সমান 3 বেরিয়েছে, তাহলে কত হবে 3h বাই 2 পাই, তাহলে ln সমান 3h বাই 2 পাই। তার দু নম্বর যে অ্যান্সারটা সেটা কি বেরোলো কৌণিক ভরবেগ কত না 3h বাই 2 পাই। আচ্ছা এইচ এর মান যদি বার করতে বলে, যদি বসাতে বলে তাহলে তোমরা বসিয়ে দিবে, যদি এটা থাকে তাহলে এটাই অ্যান্সার ডাইরেক্ট লিখে দেবে, আর যদি দেখো যে 3h নেই, এইচ এর পরিবর্তে ভ্যালু দিয়ে আছে, তাহলে এইচ এর মান তো তোমরা জানো এটা 6.626 ইন্টু 10⁻34 এত জুল, এই মানটা বসিয়ে জাস্ট একটু ক্যালকুলেশন করবে, আশা করি তোমাদের অ্যান্সারটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। হচ্ছে 9 নম্বর যে নিউমেরিক্যাল প্রবলেম, এই 9 নম্বর নিউমেরিক্যাল প্রবলেমটা দিকে তাকাও, বলছে লিথিয়াম Li+2 আয়নের ভৌম স্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত লাগবে। এখানটা একটু বুঝতে হবে, ভৌম স্তর যেটাকে হচ্ছে ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট, এই গ্রাউন্ড স্টেট ভৌম স্তর এটা মানে হচ্ছে কি না, এটা মানে হলো প্রথম কক্ষপথ, মানে n সমান 1, তাহলে ভালো করে বুঝো। তাহলে ভৌম স্তর মানে কি, যেটাই ভৌম স্তর সেটাই হচ্ছে ভূমিস্তর, মানে ইংলিশে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এই ভৌম স্তর বা ভূমিস্তর মানে হলো প্রথম বোর কক্ষ, মানে n সমান 1। প্রথম উত্তেজিত স্তর মানে কি, প্রথম বলেছে তার সঙ্গে এক যোগ করে দাও, তাহলে n সমান 2। ভৌম স্তর বা গ্রাউন্ড স্টেট মানে কি n সমান 1। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি। তাহলে কি বলছে এবার দেখো, বলছে লিথিয়াম+2 আয়নের ভৌম স্তরে একটি ইলেকট্রনকে বের করতে কত পরিমাণ লাগবে। আমি প্রথমবার করবো যে ওই ভৌম স্তরে লিথিয়াম আয়নটার টোটাল এনার্জি কত, মানে Li+2 এই আয়নটা প্রথমবার করছি, এটা সেটা হচ্ছে টোটাল শক্তি কত লাগবে, একটাই ফর্মুলা সেটা হচ্ছে En, এটা সমান কত, ফর্মুলাটা কি -13.6 ইন্টু ফর্মুলা কি না z²/n², এটা হচ্ছে ফর্মুলা। দেখো লিথিয়ামের ক্ষেত্রে কি না লিথিয়াম এর ক্ষেত্রে কত না, এর ক্ষেত্রে জেড এর মানটা কত না 3, তাহলে এখানে ফর্মুলা ফেলো, তাহলে E1 প্রথম ভৌম স্তর মানে কি n সমান 1, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে প্রথম ভৌম স্তর বা ভূমি স্তর সেক্ষেত্রে n এর মানটা কত হয় 1 হয়, তাহলে E1 এটা সমান কত -13.6 ইন্টু z² মানে কত 3 তার হোল স্কয়ার বাই n² মানে কত 1 তার হোল স্কয়ার, এটা সমান কত -13.6 ইন্টু 9, এটা ক্যালকুলেশন করলে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে -122.4 এত কি ইলেকট্রন ভোল্ট। লিথিয়ামের 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘোরার জন্য কত পরিমাণ শক্তি লাগে না, এই পরিমাণ শক্তি লাগছে, মানে এই পরিমাণ শক্তি দিতে হবে তবে ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে ঘুরবে লিথিয়ামের ক্ষেত্রে। বলছে ওই ইলেকট্রনটাকে আমি বের করতে চাইছি, ভালো করে বুঝুন এখানটা একটু দেখে নাও তো ভালো করে। দেখো এই হচ্ছে বিষয়, এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, এখানে একটা ইলেকট্রন আছে 1 নম্বর কক্ষপথে, এই ইলেকট্রনটা ঘোরার জন্য যে পরিমাণ এনার্জিটা লাগছে সেটা হচ্ছে কত না, সেই পরিমাণ এনার্জি হচ্ছে আমাদের -122.4 ইলেকট্রন ভোল্ট, এখানে ঘোরার জন্য ইলেকট্রনটা যে পরিমাণ এনার্জি লাগছে, ব্যাস। বলছে এই ইলেকট্রনটাকে বাইরে বের করতে চাইছি, তার মানে কি করব, মানে আমি এখান থেকে কি করব ইলেকট্রনটাকে, আমি দেখো কত পরিমাণ এনার্জি লাগছে মাইনাস, মানে কি মাইনাস, এইটা একটাই নির্দেশ করে যে ইলেকট্রনটাকে টেনে আছে, কে টেনে আছে নিউক্লিয়াস টেনে আছে। মনে করো আমি তোমাকে 5 নিউটন বলে টেনে আছি, কোন দিকে না আমি আমার দিকে টেনে আছি বাঁ হাতটা ধরে, তোমাদের কোন একজন গার্জেন বা কোন একটা তোমার বন্ধু ডান হাতটা ধরে 5 নিউটন বলে টানলো, তাহলে তোমার উপর কোনো বল কাজ করবে, করবে না, তখন তুমি কি হবে বেরিয়ে যাবে, সেম সিস্টেম। তাহলে এই ইলেকট্রনটাকে বার করতে গেলে আমাকে কি করতে হবে না, এই সমপরিমাণ আমাকে এনার্জি প্রয়োগ করতে হবে, অর্থাৎ নিউক্লিয়াস এই বলে টেনে আছে, তাহলে আমাকে এই পরিমাণ এনার্জি বাইরের দিকে দিতে হবে, তাহলে আমি যে বলটা দেবো এনার্জিটা দেবো সেটা কি হবে সমপরিমাণ হবে। নিউক্লিয়াস যদি মাইনাস বলে টানে, আমি যেটা দেবো সেটা কি হবে প্লাস, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো আলটিমেট এই একটাই হবে কিন্তু +1 কত হবে +22.4 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো, মানে
এই সমপরিমাণ তোমার দিকে যেটাই থাকবে, তুমি প্রথমে বার করবে সেই কক্ষপথে ইলেকট্রনের এনার্জি কতটা লাগছে, সেই এনার্জিটা যেটা লাগবে সেটা হচ্ছে নেগেটিভে আসবে। তুমি সমপরিমাণ সেই পরিমাণ এনার্জি তোমাকে দিতে হবে, তা তুমি দিচ্ছ যেটা সেটা কি হবে, পজিটিভ হবে নিশ্চয়ই, তাহলে প্লাস হবে। তাহলে লিথিয়াম +2 আয়নের ভৌম স্তরে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত লাগবে না +122.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে মাইনাস বেরোবে, সেই মাইনাসটাকে তুমি প্লাস করবে, আর কিছু নাই। তাহলে এইটি হবে তার অ্যান্সার। তাহলে প্লাস 122.4 ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ শক্তি লাগবে, ন্যূনতম শক্তি। নেক্সট একটা অঙ্ক, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ও হিলিয়াম প্লাস পরমাণুর প্রথম কক্ষের শক্তির অনুপাত কত? ইএইচ আর কি আছে, ইএইচ প্লাস হাইড্রোজেন পরমাণু আর হিলিয়াম পরমাণুর প্রথম কক্ষের শক্তির অনুপাত। তাহলে শক্তির ক্ষেত্রে একটা ফর্মুলা মাইনাস কত 13.6 ইন্টু কত Z²/n², জেড এর পরিবর্তে কত লিখবো, আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত না, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 1 তার হোল স্কয়ার, এটা 1 ব্যাস। হিলিয়ামের ক্ষেত্রে -13.6 ইন্টু এটা ক্ষেত্রে 2 তার হোল স্কয়ার, মানে জেড এর পরিবর্তে 2 বসাবো, কারণ হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 2, আর n² মানে প্রথম কক্ষ একই চাইছে, নতুন কিচ্ছু নাই, এটা সমান কত 1/4। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, EH is to EHE প্লাস এর সমান কত 1:4। তাহলে এটা চাইছে, দেখো অনুপাত হচ্ছে EH/4 সমান 1:4 ব্যাস। তাহলে যদি ব্যাসার্ধ বার করতে বলে ইলেকট্রনের, তাহলে একটাই ফর্মুলা Rn সমান কত 0.53 ইন্টু n²/z। এই ফর্মুলাকে কাজে লাগাবো, সঙ্গে সঙ্গে যে কোনো ইলেকট্রনের ব্যাসার্ধ বার করতে বলুক, যততম কক্ষপথেই থাকুক, সঙ্গে সঙ্গে তুমি বার করে দেবে। যদি ইলেকট্রনটার গতিবেগ, কত গতিবেগ ঘুরছে, কত দ্রুতিতে বা স্পিডে ঘুরছে, যদি স্পিড সংক্রান্ত কোনো অঙ্ক দেয়, তাহলে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ভিএন, মানে এন তম কক্ষপথে ইলেকট্রনটার গতিবেগ। ভিএন সমান কত না, ভিএন সমান 2.19 ইন্টু 10⁶ Z/n। এত অনেক সময় দেখা যায় যে এটাকে ভিএন টার পরিবর্তে কি লিখতে হয়, ভিএন সমান আমি লিখতে পারি C/137 ইন্টু কত 137 Z/n। এটাও একটা মনে রাখবে, মানে আলো গতিবেগ। সি হচ্ছে ভেলোসিটি অফ আমাদের লাইট, ভেলোসিটি অফ লাইট, আর জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক। যদি এনার্জি বার করতে বলে যে কোন একটা ইলেকট্রন পঞ্চমতম কক্ষপথ সপ্তম কক্ষপথে ঘুরছে, ওই ইলেকট্রনটার এনার্জি কত, মানে ওই কক্ষপথে ঘুরতে গেলে ইলেকট্রনটা কত পরিমাণ এনার্জি লাগবে, এনার্জি সংক্রান্ত কোনো অঙ্ক থাকলে একটা ফর্মুলা ই এর সমান কত -13.6 ইন্টু Z²/n²। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? তাহলে এই ধরনের যদি শর্টকাট পদ্ধতিগুলো তোমরা জানো, আমি অনেকগুলো পদ্ধতি এবং সেই ফর্মুলা ধরে কেমন ভাবে অ্যাপ্লাই করা হয় সেই পদ্ধতিগুলো আমি একটা করে দেখালাম। আশা করি তোমরা অঙ্কগুলো পারবে, এখান থেকে যাই পড়ুক। এই পরমাণুর গঠন থেকে নিট যারা 2025 দিতে চলেছ সামনে, যারা বিএসসি নার্সিং দেবে, তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো আমি যা করাচ্ছি অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, একটা অঙ্ক আশা করি আটকাবে না, এখান থেকে সব পাবে শর্ট টিপসের মাধ্যমে অঙ্ক। তাহলে আজকের পরবর্তী অঙ্ক যেটা, সেটা দেখা যাক কি বলছে। প্রথম উদ্দীপিত শক্তি স্তরে, প্রথম উদ্দীপিত স্তরে হিলিয়াম প্লাস আয়নের শক্তি কত? কি বলছে প্রথম উদ্দীপিত স্তরে। আমি একটা জিনিস দেখিয়েছিলাম ভিডিওগুলোতে, আমি পরপর কতগুলো ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওতে ছিল যে গ্রাউন্ড স্টেট প্রথম কতগুলো আছে, গ্রাউন্ড স্টেট মানে কি n সমান 1, অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে বিভিন্ন কক্ষপথে। কতগুলো কক্ষপথ আছে, 7টা অরবিটাল আছে। এই 7টা কক্ষপথকে একসঙ্গে কতগুলো নাম্বারিং করা হয়েছে, যেমন প্রথম কক্ষপথ যেটা কে কক্ষ, তারপরে এল, তারপরে এম, এন, ও, পি, কিউ, এগুলো তার নামকরণ। আর এই কে কক্ষটাকে একটা নাম্বারিং করা হয়েছে, সেটা হচ্ছে যে 1 এক নম্বর কক্ষপথ, সেটা হচ্ছে কে, মানে 2 নম্বর কক্ষপথ সেটা হচ্ছে এল কক্ষ। মনে পড়ছে এই কে, এল, এম, এন, এই কক্ষপথগুলো যেটা 1 to 7 পর্যন্ত আছে, এই কক্ষপথের প্রথম যে কক্ষপথটা অর্থাৎ কে কক্ষ, যেখানে এন এর মানটা আছে 1, এই কে কক্ষটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা ভৌম স্তর। মনে থাকবে, তাহলে ভৌম স্তর মানে গ্রাউন্ড স্টেট মানে এন এর মান 1। যদি বলা হয় প্রথম উদ্দীপিত স্তর মানে কি এন সমান 2, যদি বলে দ্বিতীয় উদ্দীপিত স্তর তাহলে এন সমান 3 লিখতাম। অর্থাৎ যত নম্বর উদ্দীপিত স্তর বলবে তার সঙ্গে 1 যোগ করে দিবে, সেটা হচ্ছে এন এর ভ্যালু। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? তাহলে প্রথম উদ্দীপিত স্তর মানে এন সমান কত, এন সমান 2। যদি দ্বিতীয় উদ্দীপিত স্তর বলতো তাহলে এন সমান কত লিখতাম, 3 লিখতাম। চতুর্থ উদ্দীপিত স্তর যদি বলতো, যত বলবে তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে 4 + 1 = 5, তাহলে এন সমান 5 হতো।
তাহলে কি বলছে যে প্রথম উদ্দীপিত স্তরে হিলিয়াম প্লাস আয়নের শক্তি কত। এইটা আমরা একটা শর্টকাট পদ্ধতি, যদি শক্তি কোথাও বার করতে বলে যে এক একটা কক্ষপথে, এই 7টা কক্ষপথে ইলেকট্রন তো ঘুরছে, তাহলে যে কোনো একটা কক্ষপথ বা অরবিটালে যদি ইলেকট্রনের শক্তি বার করতে পারে, সেই শক্তির রাশিমালা বার করার একটা শর্টকাট টিপস, সেটা কি ফর্মুলা আমি দেখিয়েছিলাম যে ই সমান টোটাল এনার্জিটা, যদি এটাকে ই ধরা হয় তাহলে ই সমান কত -13.4 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মনে পড়ছে একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে -13.4 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো এনার্জি, যখন ইলেকট্রনের বলবে যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, এই ধরনের কোশ্চেন যখনই হবে একটাই ফর্মুলা, ই সমান কত না -13.4 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। যেখানে জেডটা কি, জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক, যে বলবে সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, কটা প্রোটন আছে তার। যেমন এখানে হিলিয়াম বলা আছে, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত না আমরা জানি, হিলিয়ামের সংখ্যা কি না 2H4। মনে পড়ছে হিলিয়ামের সংখ্যা 2H4, মানে প্রোটন সংখ্যা কত, পি সমান কত না 2। তাহলে এখানে জেড এর মান কত 2, যেটাই পি সেটাই হচ্ছে জেড, আর কিছু নয়। এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, কত নম্বর কক্ষপথ বলছে, প্রথম উদ্দীপিত কক্ষপথ, প্রথম মানে কি তার সঙ্গে এক যোগ করে দাও, তাহলে এন সমান 2। তাহলে এই অঙ্কটা যদি বসাই তাহলে কত হবে -13.4 ইন্টু জেড স্কোয়ার মানে কি হিলিয়ামের কতগুলো প্রোটন আছে, দুটো আছে, তাহলে হিলিয়ামের কত হবে 2, 2 তার হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে এন স্কোয়ার পরিবর্তে কত হবে না প্রথম উদ্দীপিত স্তর মানে কি না এন সমান 2, তাহলে 2 তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট কি দাঁড়ালো যে ই এর মানটা -13.4 ইলেকট্রন ভোল্ট। দেখো 2 স্কোয়ার কি হবে, কেটে যাবে, তাহলে এত ইভি মানে ইলেকট্রন ভোল্ট। তাহলে ফার্স্টে যে অঙ্কটা আমি যেটা কথা বলছিলাম, এই অঙ্কটা দেখো যে প্রথম উদ্দীপিত স্তরে হিলিয়াম প্লাস আয়নের শক্তি কত না, প্রথম উদ্দীপিত স্তরে হিলিয়াম প্লাস আয়নের শক্তির পরিমাণটা কত, ই সমান কত -13.4 ইলেকট্রন ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো। দেখো নেক্সট যে অঙ্কটা সেটা কি, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তর থেকে, প্রথম উত্তেজিত স্তর বা প্রথম উদ্দীপিত স্তর মানে এন সমান 2। বিষয়টা ক্লিয়ার। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তর মানে কি, প্রথম বলেছে মানে কি এন সমান কত না 2। বিষয়টা ক্লিয়ার। ভূমি স্তরে হচ্ছে 2 থেকে ভূমি স্তরে ইলেকট্রন গমন করলে নির্গত ফোটনের শক্তি কত। যে মনে করো যে এখানটা আছে নিউক্লিয়াস, তার নিউক্লিয়াস থেকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো পরিবহন করছে, তো তাহলে মনে করো একটা ইলেকট্রন ছিল কত না 2 নম্বর কক্ষপথে, মানে এন সমান 2 তে ছিল, বলছে এন সমান 2 তে ছিল ইলেকট্রনটা, সেই যদি এন সমান 1 এ ফিরে আসে, মানে এটা কত না এটা হচ্ছে এন সমান 1। তাহলে একটা ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যদি এন সমান 2 নম্বর কক্ষপথ থেকে, অর্থাৎ প্রথম উত্তেজিত শক্তির স্তর থেকে যদি গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, মানে এন সমান 1 ভূমি স্তরে ফিরে আসে, তখন কি করবে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে যদি ফিরে আসে তখন কি করবে, সে এনার্জি রিলিজ করবে। সেই এনার্জিটা কি হবে, তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসেবে আমরা পাবো, অর্থাৎ একটা ফোটন পার্টিকেল হিসেবে পাবো, আলোক রশ্মি হিসাবে। এই রশ্মিটা যে এখান থেকে 2 থেকে 1 এলে যে পরিমাণ আলো, যে এনার্জিটা সে শোষণ করেছিল, সেই এনার্জিটা সে কি করবে, রেডিয়েশন করে দেবে। সেই রেডিয়েশনটা একটা ফোটন পার্টিকেল হিসেবে বেরিয়ে আসবে। সেই ফোটনটা শক্তি কত হবে, এই হচ্ছে আমার কোশ্চেনটা। দেখো হাইড্রোজেন পরমাণু প্রথম উত্তেজিত শক্তির স্তর থেকে ভূমি স্তর মানে কত এন সমান 1, প্রথম উত্তেজিত শক্তির স্তর মানে কত এন সমান 2। তাহলে এন সমান 2 থেকে যদি এন সমান 1 এ ফিরে আসে, তাহলে মানে সংক্রমণ হয়, তাহলে যে পরিমাণ ফোটন নির্গত করবে সেই ফোটনের শক্তি কত, এটা চাইছে। তাহলে আমরা জানি যে মনে করো দ্বিতীয় শক্তি স্তরে এনার্জি আমি ধরলাম E2, প্রথম শক্তি স্তর মানে এন সমান যদি 1 হয়, এখানে যে এনার্জিটা সেটা হচ্ছে E1, তাহলে যে এনার্জিটা রেডিয়েট করবে সেটা কত E2 মাইনাস E1। বিষয়টা ক্লিয়ার। আমি কি বলতে চাইছি, 2 নম্বর কক্ষপথে ঘোরার জন্য টোটাল এনার্জি মাইনাস 1 নম্বর শক্তি স্তরে ঘোরার জন্য টোটাল এনার্জি, দুটো বিয়োগ করে দেবো, আর কিছু নয়। এখানে ঘুরতে গেলে যে পরিমাণ এনার্জি ছিল, ও যখন ফিরে আসবে একে, তাহলে কি করবে, একে ঘোরার জন্য যেটুকু এনার্জি দরকার সেটুকু রাখবে, বাকিটা ছেড়ে দেবে। সেই কতটা ছাড়বে, E2 মাইনাস E1, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর। দেখো এটা কত হবে -13.4, কার ক্ষেত্রে হাইড্রোজেন বলেছে। ফর্মুলা কি -13.4 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটি ফর্মুলা। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত 1, আর এনটা কত প্রথমে 2 ছিল, সে 2 থেকে ফিরে আসছে মানে 2 তার হোল স্কোয়ার মাইনাস E1 এর পরিবর্তে কত লিখতে পারি মাইনাস, একই রকম ভাবে -13.4 ইন্টু জেড স্কোয়ার, মানে হাইড্রোজেন জেড মান কত 1, এন স্কোয়ার মান কত গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে, মানে 1 নম্বর কক্ষপথে ফিরে আসছে। দেখো একটা জিনিস যে এটা করলে কত হবে -30.4, এইটা মাইনাস মাসে কি হবে প্লাস হয়ে গেল। তাহলে এটা যদি কেটে যায় দেখো 1 একই জিনিস, মানে এটা প্লাস 13.4। এইটা থেকে যদি এটা বিয়োগ হয় তাহলে কত হবে, এই বিয়োগ ফলটা এটা সমান কত না 10.2, এত ইভি এর মানটা। আমি কি বললাম বোঝা গেল যে একটা
হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, এটা n সমান এটা 1, এটা n সমান 2। একটা ইলেকট্রন কত ছিল? 2 নম্বর কক্ষপথে ছিল। আমরা জানি নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে ইলেকট্রনগুলো তত বেশি এনার্জি তার দরকার, অর্থাৎ কক্ষপথগুলো তত শক্তি বেশি। এখন এই কক্ষপথের শক্তি ছিল E2, 1 নম্বর কক্ষপথে ঘোরার জন্য শক্তি যেটা দরকার সেটা হচ্ছে E1। একটা ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর ফিরে আসে, এখানে যদি ফিরে আসে, তাহলে কি হবে? সে 1 নম্বর কক্ষপথে ঘোরার জন্য যেটুকু এনার্জি দরকার সেটুকু রাখবে, বাকিটা সে কি করবে? রিলিজ করবে। সেই রিলিজ যে করবে সেটা একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী বা আলোক রশ্মি হিসেবে পাবো। সেই ফোটন কণা, আলোক রশ্মি মানে কি? প্যাকেট অফ এনার্জি দ্যাট ইজ কল সোলার রে। তাহলে আলোক রশ্মি ঝাঁকঝাঁক ফোটন কণা সমষ্টি, এই ঝাঁকঝাঁক ফোটন কণা শক্তিকে বলা হচ্ছে আলোক রশ্মি, আর কিছু নয়। তাহলে একটা ফোটন পার্টিকেল নির্গত করবে, সেই ফোটনের শক্তি কত? তাহলে আমি যেটা বার করলাম সেটা হচ্ছে E2 মাইনাস E1 সমান E। এটা লিখতে পারি। E2 মানে কি? একটাই ফর্মুলা, যে -13.4 z² বাই n স্কয়ার। বাস এই ফর্মুলা পেলাম, পেলে আমি ক্যালকুলেশন করলাম, যেটা পেলাম সেটা হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে নেক্সট অঙ্কটার দিকে আসছি। 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলছে যে হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট উত্তেজিত স্তরে, প্রথম উত্তেজিত স্তর মানে কি? n সমান 2। বিষয়টা ক্লিয়ার। প্রথম উত্তেজিত শক্তি স্তরে শক্তির পরিমাণ মানে n সমান 2, এইটাতে যে পরিমাণ এনার্জি ছিল সেই মোট এনার্জির পরিমাণটা দেওয়া আছে, মানে E এর মানটা দেওয়া আছে। E সমান কত? না -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। বলছে ওই স্তরে মানে ওই n সমান 2 এত নম্বর কক্ষপথে স্থিতি শক্তির মানটা কত? এটা হচ্ছে বার করতে হবে। মানে এনার্জির পরিমাণটা দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, দ্বিতীয় কক্ষপথে এনার্জির পরিমাণ দেওয়া আছে, বলছে ওই কক্ষপথে স্থিতি শক্তির মান কত? আমরা একটা তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে স্থিতি শক্তি, গতি শক্তি, ইলেকট্রনের স্থিতি শক্তি, গতি শক্তি আর মোট শক্তির মধ্যে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা কি? না U সমান 2E সমান -2K। এই ফর্মুলাটি মুখস্থ রাখবে, আর কিছু করতে হবে না। তাহলে যখনই বলবে স্থিতিশক্তি, গতিশক্তি এই ধরনের বলবে, বা পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, এই ধরনের জিনিস যখনই বলবে তখন একটাই ফর্মুলা মনে রাখবে, ইউ সমান কত? ইউ সমান 2E -2K। তাহলে ইউ সমান 2E মানে এখানে ইউটা কি? ইউটা হচ্ছে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি যেটাকে বলছে। আচ্ছা, এটা কি? টোটাল এনার্জি, মোট শক্তি। কেটা কি? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। তাহলে এই তিনটে মধ্যে সম্পর্ক বলছে যে টোটাল এনার্জিটা দিয়েছে, তাহলে স্থিতি শক্তির মানটা কত? এটা হচ্ছে বার করতে, মানে এর মান দিয়ে আছে, ইউ সমান কত এটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি ইউ সমান কত? 2E -2K। বাস এই ফর্মুলা ফেলে দাও। তাহলে এটা সমান লিখতে পারি ইউ সমান 2E, কারণ ইউ সমান 2E -2K যদি হয় তাহলে ইউ সমান 2E আবার ইউ সমান -2K লিখতে পারি। তাহলে এই ফর্মুলা ফেললাম। আচ্ছা দেখো 2E ইন্টু ই এর মান কত? ই এর মান হচ্ছে -3.4, এত কি? এত ইলেকট্রন ভোল্ট। এটা সমান কত? -6.8 এত ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির পরিমাণ, এটাই চাইছে। যে কি বলছে যে হাইড্রোজেন পরমাণু ফার্স্ট উত্তেজিত শক্তি স্তরে শক্তির পরিমাণ বলা আছে 3.4 ইলেকট্রন ভোল্ট হলে ওই শক্তি স্তরে স্থিতি শক্তির মান কত? আমরা জানি স্থিতি শক্তির সঙ্গে মোট শক্তির সম্পর্ক কি? না স্থিতি শক্তি যদি ইউ হয়, মোট শক্তি যদি ইউ হয়, তাহলে ইউ সমান কত? 2E। দেখি ই এর মানটা বলে দিয়েছে ওরা, তাহলে আমি ইউ এর মানটা বার করলাম। ইউ সমান কত? না 6.8 ইলেকট্রন ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট অঙ্কের দিকে এবার যাচ্ছি। পরের অঙ্কটা সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। দেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের স্থিতি শক্তি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের স্থিতি শক্তির মানটা দিয়েছে কত? স্থিতি শক্তি মানে কি? আমরা ইউ দিয়ে ডিনোট করি। তাহলে ইউ সমান কত? মাইনাস কি বলেছে? কে ই স্কোয়ার বাই আর। বলছে হাইড্রোজেন পরমাণুর স্থিতি শক্তির মান -2E স্কোয়ার বাই আর হলে গতি শক্তি কত হবে? মানে ইউ এর মানটা দিয়েছে, কে এর মানটা বার করতে হবে, কে সমান কত হবে, ব্যাস আর কিছু নাই। বিষয়টা ক্লিয়ার হলো নাকি? এটা কিন্তু একটা সালে কোশ্চেন এসেছিল, এই সালের কোশ্চেন এটা কিন্তু আমি যেটা বলছি যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের স্থিতি শক্তি সমান -কে ই স্কোয়ার বাই আর হলে গতি শক্তির মান কত? এটা একটা সালের কোশ্চেন, একটা ভিভিআই কোশ্চেন, ক্লাস 12 এসেছিল কিন্তু ফিজিক্সে। দেখো তাহলে আমরা জানি ইউ এর মানটা বলা আছে, কে এর মান বার করতে হবে। আমরা জানি কি একটা ফর্মুলা, ইউ সমান কত? না ইউ সমান 2E সমান কত? -2K। ব্যাস এই হচ্ছে ফর্মুলা। তাহলে ইউ এর মান দিয়ে আছে, কে এর মান বার করতে হবে। তাহলে এটাকে লিখতে পারি ইউ সমান কত? -2K। কে এর মান বার করতে হবে। তাহলে কে সমান কত? না কে সমান ইউ বাই -2। ব্যাস মান বসাও। তাহলে ইউ সমান কত? না ইউ সমান কত? -কে ই স্কোয়ার বাই
আর বাই -2, মানে এখানে -2 হয়ে যাবে, মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে কথা হলো না কে স্কোয়ার বাই 2। এটা কি পেলাম না কে এর মান, তাহলে কে সমান কত, যে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে প্লাস কে সমান কত না মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কে স্কোয়ার বাই 2। ব্যাস, এই ফর্মুলাগুলো যখনই জানবে তখনই কিন্তু তোমার করে দিবে। এই শর্ট পদ্ধতিতে আমি ফর্মুলাগুলো দেখাচ্ছি, একটা ফর্মুলা মুখস্থ করবে, এই ধরনের যা অঙ্ক বলবে সমস্ত তোমার নিজেকে করে দিবে। নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্ক যেটা, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে কোন সংক্রমণের ক্ষেত্রে নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সর্বনিম্ন হবে। এইখানটা জানতে গেলে একটা জিনিস দেখো, বলছে কোন সংক্রমণের ক্ষেত্রে নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সর্বনিম্ন হবে। আমরা একটা জিনিস জানি যে কম্পাঙ্কের সঙ্গে এনার্জির সম্পর্কটা কি না, আমরা জানি নিউলস বোর অ্যাটমিক মডেলে কি বলছে, সমান এইচ নিউ সমান কত, এইচ সি বাই ল্যামডা। এই ফর্মেটে মনে রাখলেই হবে। তাহলে ই সমান এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। এই অংশটা একটু দেখো, এই অংশটা ই সমান যদি এইচ নিউ হয় তাহলে ই ভ্যারিজাস নিউ। তাহলে ই ভ্যারিজাস নিউ মানে কি, এটা কি, এটা হচ্ছে টোটাল এনার্জি, নিউটা কি না ফ্রিকোয়েন্সি অফ দি রে, আর এটা কি টোটাল এনার্জি অফ দি রে। আলোক রশ্মির মোট শক্তি দ্যাট ইজ কল ই, আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে কি, একটা বিন্দুর মধ্যে দিয়ে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ যেতে পারে, সেই সংখ্যাটাকে বলছে ওই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। বিষয়টা ক্লিয়ার? মানে ফ্রিকোয়েন্সি মানে কি, একটা এরকম পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম দিলাম এই, বলছে এই পয়েন্টের মধ্যে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ যেতে পারে। মনে কর 3টে পূর্ণ তরঙ্গ এক সেকেন্ডে পাস করলো, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে একক সময়ে যতগুলো পূর্ণ তরঙ্গ যেতে পারে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে তার কম্পাঙ্ক। বিষয়টা ক্লিয়ার? বা ফ্রিকোয়েন্সি, এটাকে একককে বলা হচ্ছে সিপিএস, সাইকেল পার সেকেন্ড, অথবা হার্জ ইয়ে দিয়ে ডিনোট করা হয় কম্পাঙ্কের একক। এখন দেখো কোশ্চেনটার দিকে আসো, বলছে কোন সংক্রমণের ক্ষেত্রে নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সর্বনিম্ন হবে। তাহলে কম্পাঙ্ক সর্বনিম্ন হতে গেলে এনার্জির মানটা কি হতে হবে, সর্বনিম্ন হতে হবে। কারণ এনার্জি কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কেমন না ডাইরেক্ট প্রপোর্শনাল আছে, অর্থাৎ সমানুপাতে আছে। তাহলে এনার্জি মানে কম্পাঙ্ক মিনিমাম হতে গেলে এনার্জি মিনিমাম হতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন এনার্জি মিনিমাম কখন হয় দেখো, যদি এটা আমি একটা গ্রাফিক্যালি প্লট করি, যে এখানে মনে করো n সমান 1, এটা 1 নম্বর কক্ষপথে, এটা ভালো করে বুঝো। এটা যদি বুঝে যাও তাহলে কিন্তু অঙ্কটা পেরে যাবে। এই 16 নম্বর অঙ্কটা করতে গেলে এইটা একটু বুঝতে হবে। 1 নম্বর কক্ষপথের এনার্জি n সমান 1 এ এনার্জি কত -13.4 ইভি 1 নম্বর কক্ষপথে। 2 নম্বর কক্ষপথ মানে কত, n সমান 2। 2 নম্বর কক্ষপথে এনার্জি পরিমাণ কত, এখানে -3.4। যদি 3 নম্বর কক্ষপথে এনার্জি পরিমাণ কত বলি, মানে n সমান 3, এটার দিকে চালো, তাহলে n সমান 3 নম্বর কক্ষপথ, সেক্ষেত্রে কত হবে -1.51 ইভি। যদি 4 নম্বর কক্ষপথ, এখানে বলো খুব 4 নম্বর কক্ষপথ এটা, মানে এটা হচ্ছে n সমান 4, এখানে এনার্জি পরিমাণ কত হবে -0.85 এত ইভি। অর্থাৎ একটা জিনিস দেখো ভালো করে, যে যত উপর দিকে যাচ্ছে, অর্থাৎ n সমান 1 n সমান 2, একটা ইলেকট্রন যে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর ফিরে আসে, 2 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি 1 নম্বর ফিরে আসে, তাহলে বেশি পরিমাণ এনার্জি রেডিয়েশন ঘটাবে। যত বেশি এনার্জি রেডিয়েশন ঘটাবে তত বেশি ফ্রিকোয়েন্সিটা বাড়বে, কম্পাঙ্ক বাড়বে। যদি আলোক রশ্মিটা 2 থেকে 1 এ আসে, সবচেয়ে বেশি এনার্জি রিলিজ করবে। যদি 3 থেকে 2 এ আসে, এনার্জির পরিমাণটা কম রিলিজ করবে। যদি 4 থেকে 3 এ আসে, এনার্জির পরিমাণটা আরো কম করবে। এমনি করতে করতে যদি একবারে শেষকালে কি আছে, n সমান কত না ইনফিনিটি, তাহলে n সমান ইনফিনিটি এনার্জি কত, এনার্জি 0। অর্থাৎ যত উপরের দিকে উঠতে যাচ্ছি এনার্জি লেভেলটা কমছে, এনার্জি লেভেল কমছে, কমতে 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 একসময় কি হবে না 0 এসে যাবে। বিষয়টা ক্লিয়ার? আমি কি বলতে চাইলাম সেটা এখানে বলছি। দেখো তাহলে সবচেয়ে উপর থেকে যে নিচে আসবে তার এনার্জির পরিমাণ সবচেয়ে কম হবে, তার ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা মিনিমাম হবে। কোন সংক্রমণের ক্ষেত্রে নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সর্বনিম্ন হয়? 1 নম্বর কোশ্চেন বলছে। এবার দেখো 2 নম্বর থেকে 1 নম্বর যদি ফিরে আসে বা 2 থেকে 1 এ ফিরে আসে, এটা হবে না। বি তে কি বলছে, 4 থেকে যদি 3 এ ফিরে আসে, 4 থেকে যদি 3 এ ফিরে আসে এনার্জি সবচেয়ে কম রেডিয়েশন ঘটাবে। 4 থেকে যদি 3 এ ফিরে আসে এনার্জি যেহেতু কম রেডিয়েশন ঘটাবে, তাহলে কি হবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটা হবে কারেক্ট অ্যান্সার বি এরটা।
সেটা কি ছিল 3 থেকে 1, মানে 3 থেকে 1 মানে এখান থেকে এখানে। বিষয়টা বুঝতে পারছো? হবে না, এটা বেশি এনার্জি রেডিয়েশন ঘটাবে, তার মানে কম্পাঙ্ক বাড়বে। ডিএটা কি বলছে 3 থেকে 2 মানে 3 থেকে 2 মানে কোথা, এখান থেকে 2 মানে এনার্জিটা বাড়বে। যে তার থেকে 3 আসে এনার্জি সবচেয়ে কম রিলিজ করবে। এনার্জি যদি সবচেয়ে কম রিলিজ করে তত কি হবে, ফ্রিকোয়েন্সির পরিমাণটা সর্বনিম্ন হবে বা মিনিমাম হবে। বিষয়টা বুঝতে পারলে? অর্থাৎ আমি যদি অরবিটাল বা কক্ষপথ ভার্সেস যদি এনার্জি আমি একটা গ্রাফ আঁকি, তাহলে এই দিকে যদি কক্ষপথটা হয়, উপর দিকে যদি এনার্জি লেভেলটা দেখি, তাহলে দেখবো কক্ষপথ যত বাড়ছে তত এনার্জির পরিমাণটা কমছে। অর্থাৎ কক্ষপথের দুটোর মধ্যে এনার্জি লেভেল, বিষয়টা ক্লিয়ার? দুটো কক্ষপথের মধ্যে এনার্জি লেভেলটা কমছে যত উপর দিকে উঠবো। তাহলে 1 নম্বর কক্ষপথে যে এনার্জি ছিল এটা, 2 নম্বর কক্ষপথে এনার্জি পরিমাণটা কি হচ্ছে, অনেকটা বেশি আছে। অর্থাৎ 2 থেকে 1 ফিরে এলে এনার্জি গ্যাপটা এত, মানে বেশি পরিমাণ এনার্জি রেডিয়েশন ঘটাবে। যার ফলে কি হবে না, এনার্জি যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কি হবে, বেশি হবে। তাহলে সেম সিস্টেম যে 3 থেকে 2 আসে, তাতে কি হবে, এনার্জিটা বাড়বে, মানে এর থেকে বাড়বে না, সবচেয়ে ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েশন ঘটাবে 2 থেকে যদি 1 আসে। 3 থেকে এলে তার থেকে একটু কম, 4 থেকে 3 এলে তার থেকে একটু কম। তাহলে এখানে অ্যান্সার গুলো, এটা একটা সালে পড়েছিল কিন্তু এই কোশ্চেনটা, যে কোন সংক্রমণের ক্ষেত্রে নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সর্বনিম্ন হবে, তাহলে অ্যান্সারটা হবে 4 থেকে 3 এলে এনার্জিটা আমাদের পরিমাণটা সবচেয়ে কম রিলিজ করবে। যেহেতু এনার্জি কম রিলিজ করবে, তাহলে ফ্রিকোয়েন্সিটা হবে মিনিমাম। বিষয়টা ক্লিয়ার? তাহলে 16 নম্বর পর্যন্ত ক্লিয়ার হলো। দেখো, হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রাম পড়েছো তোমার, এর আগের দিন আমি ভিডিওতে দেখেছিলাম যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, যে বর্ণালীগুলো পাওয়া গিয়েছিল হাইড্রোজেনের রেখা বর্ণালী, যেটা বলছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সেই স্পেকট্রাম সংক্রান্ত কতগুলো ইয়ে আমাদের বিজ্ঞানী বামার শ্রেণী প্রথম কি করেছিল, ভিজিবল রিজিয়নটা দেখিয়েছিল যে হাইড্রোজেনের রেখা বর্ণালী। মনে পড়ছে যে হাইড্রোজেনের আমাদের এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। দেখো, মনে করো একটা ইলেকট্রনকে 1 নম্বর কক্ষপথে ঘুরছিল, ইলেকট্রনটা একটা ইলেকট্রনটা মনে করো n সমান 4, এটা n সমান 3, এটা n সমান 2, এটা n সমান 1। তাহলে একটা ইলেকট্রন মনে করে n সমান 4 এ আছে, তাকে আমি কি করলাম, এটাকে এই ইলেকট্রনটা কি করলে n সমান 4 এ ছিল, ওখান থেকে সে ফিরে এলো n সমান 1 এ। তাহলে হাইড্রোজেন পরমাণুকে যদি ইলেকট্রন সাপ্লাই করা হয়, এটা যদি হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস হয়, তাহলে হাইড্রোজেন পরমাণু মনে করে একটা ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে ছিল। তাহলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ছিল, বলছে যতক্ষণ ইলেকট্রনগুলো ওই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলো আবর্তন করবে, ততক্ষণ কি করবে, ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করবে না এবং শোষণ করবে না। কি বলছে, নিলস বোরের অ্যাটমিক মডেল বলছে, মনে পড়ছে? আমি করেছিলাম। তাহলে ইলেকট্রন কে যদি শক্তি সরবরাহ করা হয়, মানে এনার্জি দেওয়া হয়, এনার্জি দেওয়া হয় মানে কি, ইলেকট্রনকে কি হিসাবে এনার্জি দিতে পারে, তাপ শক্তি অথবা আলোক শক্তি যদি দেওয়া হয়, তখন ইলেকট্রন কি করে, এনার্জি শোষণ করে, মানে ফোটন পার্টিকেল শোষণ করে। শোষণ করলে কি করবে, ইলেকট্রন জাম্প করবে, করে মনে করো একটা ইলেকট্রন যে 1 থেকে 4 এ চলে গেল, তাহলে এনার্জি নিয়েছিল বলে গেল। এখন এনার্জি সোর্সটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে কি হবে, ইলেকট্রনটা আর ওখানে থাকবে, থাকবে না। যেহেতু এনার্জিটা আমি সোর্সটা বন্ধ করে দিয়েছি, ইলেকট্রনটা আবার ব্যাক করবে। বলছে 4 নম্বরের ইলেকট্রনটা যদি 1 নম্বরে ফিরে আসে, তাহলে কি করবে, যে পরিমাণ এনার্জি নিয়ে সে গিয়েছিল, সেই পরিমাণ এনার্জি সে কি করবে, রেডিয়েশন ঘটাবে, মানে ছেড়ে দিবে। সেই রেডিয়েশন এনার্জিটা একটা ফোটন কণা হিসাবে আমরা পাবো, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে পাবো। সেই অংশটা দৃশ্যমান আলোক রশ্মির যে রিজিয়নটা, সেটা আমাদের দেখিয়েছিল বিজ্ঞানী বামার, মনে পড়ছে? একটা করেছিলাম তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা, অর্থাৎ এই যে রেডিয়েশন ঘটাবে, এখানে একটা ফোটন পার্টিকেল পাওয়া যাবে, মানে একটা তড়িৎচুম্বক আমাদের বিকিরণ পাবো। ওই তড়িৎচুম্বকীয় বর্ণালী বিকিরণটার যে ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা এটা যদি একটা তরঙ্গ হয়, দুটো তরঙ্গ শীর্ষে মিডিল ডিস্টেন্সটাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। বিষয়টা ক্লিয়ার হলো? এই তরঙ্গ দৈর্ঘ্য যে ল্যামডা হয়, তাহলে বিজ্ঞানী বামা দেখিয়েছিলেন আমাদের ভিজিবল রিজিয়নটা, যে 1/r সমান 1 ল্যামডা সমান কত, 1 ল্যামডা সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে n1 কত, 1। বলছে যে কোনো ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে ফিরে আসে, যে কোনো কক্ষপথে, টোটাল নাম্বার অরবিটাল কটা, 7টা আছে, তাহলে 7 থেকে সে 1 এ আসতে পারে, 6 থেকে 1 এ আসতে পারে, 5 থেকে 1 এ আসতে পারে, 4 থেকে 1 এ আসতে পারে, 3 থেকে 1 এ আসতে পারে, 2 থেকে 1 এ আসতে পারে। বলছে কোনো ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ফিরে আসে, তখন যে আলোক রশ্মিটা বিকিরণ করবে, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে বিজ্ঞানী বামার দেখিয়েছিলেন 1/ল্যামডা সমান r ইন্টু 1 এই যে 1 নম্বর কক্ষপথে ফিরে আসছে, ওই জন্য 1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। n স্কোয়ার মানে কি, বলছে এই যে n এর মানটা, এটা এখানে যা থাকবে তার থেকে 1 বেশি, মানে
এখানে n সমান কত 1 ছিল, তাহলে 1 তার হোল স্কয়ার, তাহলে এখানে n এর মানটা কিন্তু 1 এর পর থেকে হবে, মানে 2 হতে পারে, n এর মানটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, মনে পড়ছে? ব্যাস এটাই। আমি এর একটা শর্টকাট পদ্ধতি দেখিয়েছি, যে এই হচ্ছে আমি দেখিয়েছিলাম যে বামার সিরিজ, আমাদের লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পাসেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফুড সিরিজ, হামফ্রি সিরিজ, এই এতগুলো সিরিজ ছিল। দেখো এখানের মধ্যে আমি যেহেতু এখানে নিউমেরিক্যাল প্রবলেম করাবো, তাহলে এই নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমার যেটুকু দরকার সেটুকু আমি করাচ্ছি কিন্তু। তাহলে সেই জন্য আমি একটা শর্টকাট ফর্মুলা আমি এখানে তোমার জন্য তৈরি করেছি। সেই শর্টকাট ফর্মুলাটা কি সেটা দেখো, যে 1/λ এটা সমান কত না 13.6 এইচ কি আছে 13.6 HC ইন্টু জেড স্কোয়ার। এইটা হচ্ছে আমার শর্টকাট পদ্ধতি, যে 1/λ যদি কোথাও বার করতে পারে, অ্যাপ্লাইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা দুটো কোয়ালিটি বুঝতে পারবে। এই ফর্মুলাটা তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা কিন্তু ভালো করে এটি করে রাখবে। তাহলে 1/λ সমান কত 13.6 বাই HC ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1 বাই কি আছে NF, n স্কয়ার f মানে n ফাইনাল, n স্কয়ার ফাইনাল মাইনাস 1 বাই n স্কয়ার ইনিশিয়াল, মানে n ফাইনাল মানে n স্কয়ার ফাইনাল। ফাইনাল মানে কি? ফাইনাল মানে সে কোথায় ফিরে এলো। অ্যাকচুয়ালি ফাইনাল মানে কি? কোথায় ফিরে এলো। 4 থেকে মনে করো 2 এ ফিরে এসছে, যদি 2 এ ফিরে আসে তাহলে n এর পরিবর্তে কত লিখবো? 2 লিখবো। ইনিশিয়াল মানে কি? সে কোথায় ছিল, একটা ইলেকট্রন মনে করো 7 নম্বর কক্ষপথে ছিল, তাহলে ni মানে n ইনিশিয়াল মানে সে কোথায় আছে, সাথে ছিল, ফিরে এসছে কোথায়, মনে করে এ ফিরে আসছে একই, তাহলে এই যেখানে ফিরে আসছে সেটা হচ্ছে NF, অর্থাৎ n ফাইনাল স্কোয়ার মাইনাস n ইনিশিয়াল স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার? তাহলে আলটিমেট রেজাল্টে কি বেরোলো 1/λ সমান কত 13.6 বাই HC ইন্টু জেড স্কোয়ার, যেখানে h হচ্ছে আমাদের কি, যে h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক, সেটা কি ভেলোসিটি অফ লাইট, যেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ দি অ্যাটম, যে পরমাণুর কথা বলা থাকবে তার যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, সেই অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে দেখো, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে ধরা হয়েছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত 1, এই জেডটা কি না, জেডটা অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এটাই করে দিয়েছে। আর এই অংশটাকে, এই অংশটা এই যে 13.6 বাই HC এটাকে রিড বা হয়, মানে এটাকে আর ধরা হয়, আর কিছু নাই। তাহলে এটাকে যেহেতু আর ধরা হয়, তাহলে 13.6 বাই HC এর পরিবর্তে কি লিখতে পারি? আর লিখতে পারি। তাহলে আর ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার দেখো জেড স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার বাই ইনিশিয়াল যে আছে সেটা স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি, একটু ভালো করে লিখতে পারি। এইচ এর ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত 1 হয়, তাহলে জেড এর মান যদি 1 হয় তাহলে 1/λ ইন্টু আর ইন্টু বাই n ফাইনাল স্কোয়ার মাইনাস n ইনিশিয়াল স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার হলো? এখন এই আরটা কি, আরটা হচ্ছে রিড বা কনস্ট্যান্ট, এর যে ভ্যালু আমি বলে দিয়েছিলাম যে 1.097 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স। বিষয়টা ক্লিয়ার? রিড বা কনস্ট্যান্ট মানে এই আর এর মান, আর এর মানটা কত এটা মনে রাখবে কিন্তু 1.097 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে আমার ফর্মুলা। দেখো এই ফর্মুলা ধরে আমি একটা জিনিস করছি। এবার দেখো মনে করো যে একটা ইলেকট্রন মনে করো, তার মূল ফর্মুলাটা কি পেলাম 1/λ আর ইন্টু 1 বাই মানে n ফাইনাল স্কোয়ার মাইনাস 1 বাই n ইনিশিয়াল স্কোয়ার। ব্যাস এই হচ্ছে ব্যাপার। একটা ইলেকট্রন যদি মনে করো যে 2 থেকে 1 এ আসে বা 2 থেকে আসতে পারে, কোথায় ফিরবে? সে 1 এ আসে, 2 থেকে 1 এ এলো, যদি 2 থেকে 1 এ আসে, যদি 2 থেকে 1 এ আসে, 3 থেকে 1 এ আসে, 4 থেকে 1 এ আসে, 5 থেকে 1 এ আসে, থেকে 1 এ আসে, 7 থেকে 1 এ আসে, যদি 1 এ ফিরে আসে কোনো ইলেকট্রন যে কোনো অরবিটাল থেকে, তখন যে সিরিজটা পাবো সেই সিরিজটা হচ্ছে বিজ্ঞানী লাইম্যান আবিষ্কার করেছিল। এই সিরিজটা হচ্ছে লাইম্যান সিরিজ। এটা অতিবেগুনি অঞ্চল, মানে এই লাইম্যান সিরিজ অনেক সময় তোমাদের এমসিকিউ পড়ে যে লাইম্যান সিরিজ কোন অঞ্চলকে ডিনোট করে, না লাইম্যান সিরিজ অতিবেগুনি অঞ্চলকে ডিনোট করে। এই অতিবেগুনি অঞ্চলের ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমামের মানে রেঞ্জটা কত, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত, এইটি কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পড়ে তোমাদের ক্লাস 12 যারা দিচ্ছ তারা, এবং যারা নিট দেবে তারা কিন্তু গুরুত্বপূর্ণ অংশটা দেখো, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ দেয় যে লাইম্যান সিরিজ কত কোন অঞ্চলটাকে ডিনোট করে। অ্যাকচুয়ালি ইউভি অঞ্চলটা, এই ইউভি অঞ্চলটাকে ডিনোট করে। ইউভি অঞ্চলের মধ্যে ইউভি কত রকম আছে? ইউভি এ আছে, ইউভি বি আছে, ইউভি সি আছে, মাথায় রাখো 3 রকম ইউভি রে আছে, মানে আল্ট্রাভায়োলেট রে। তাহলে এই অংশটা বিজ্ঞানী লাইম্যান আবিষ্কার করেছিল, মানে কোনো ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন
ফিরে এলে যে পরিমাণ আলোক রশ্মি বিকিরণ করবে সেই বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে 1/λ সমান r ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। যেখানে n এর ভ্যালু কত হবে, এখানে যা থাকবে তার থেকে এক বেশি, তাহলে n এর ভ্যালু কত হবে, এখানে যেহেতু এক আছে তার থেকে এক বেশি মানে 2, তাহলে n এর ভ্যালু 2 অথবা 3 অথবা 4 5 6 7। বিষয়টা ক্লিয়ার হল? লাইম্যান সিরিজ। এবার দেখো বিজ্ঞানী বামার সিরিজ কি আবিষ্কার করেছিল, বলছে কোনো ইলেকট্রন, মনে করো যে কোনো একটা কক্ষপথ, টোটাল অরবিটাল কটা 7টা, তার 7 থেকে যদি 2 যদি ফিরে আসে, কোন ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথ থেকে যদি 2 নম্বর কক্ষপথে ফিরে আসে বিষয়, তাহলে 7 থেকে 2 আসতে পারে, 6 থেকে 2 আসতে পারে, 5 থেকে 2 আসতে পারে, 4 থেকে 2 আসতে পারে, 3 থেকে আসতে পারে। অর্থাৎ যে কোনো কক্ষপথ থেকে যদি 2 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন যে আলোক রশ্মিটা বিকিরণ করবে সেই বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় সেই ল্যামডাটা কত হবে সেইটা আবিষ্কার করেছিল বামার। তাই এই অংশটাকে বলছে বামার সিরিজ। কি বলেছিলেন, 1/λ সমান 1/λ সমান কি r ইন্টু 1/2 স্কোয়ার, মানে 2 নম্বর কক্ষপথে ফিরে আসছে, তাহলে যত নম্বরে ফিরে আসবে সেইটা স্কোয়ার প্রথম একটা, মাইনাস যেখানে ছিল n স্কোয়ার, এখানে n এর মানটা কত হবে 2, এখানে যা থাকবে তার থেকে এক বেশি, 3 4 5 6 7। বামা সিরিজ কোন অংশকে ডিনোট করে, দৃশ্যমান আলোর রশ্মিকে সূচিত করে, তাহলে বামা সিরিজ কোন অংশকে সূচিত করে, আলোর দৃশ্যমান অংশকে। এই দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ কত থেকে কতর মধ্যে, এইটাও একটা ভিভিআই কোশ্চেন, মাথায় রাখো। 3646 কত আছে, 3646 অ্যাংস্ট্রম থেকে 3563 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে রেঞ্জ, দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ। এটা হচ্ছে অতিবেগুনি আলোক রশ্মির রেঞ্জ কত, 911.7 অ্যাংস্ট্রম থেকে 1215 অ্যাংস্ট্রম। এগুলি কি মনে রাখবে? ঠিক সেম সিস্টেম, যে একটা আলোক রশ্মি, মনে করো একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে যদি ফিরে আসে, যে কোনো কক্ষপথে 7 থেকে 3 আসতে পারে, 6 থেকে 3 আসতে পারে, 5 থেকে 3 আসতে পারে, 4 থেকে 3 আসতে পারে। যদি কোনো ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন যে আলোক রশ্মি বিকিরণ করবে সেই আলোক তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে বিজ্ঞানী প্যাসেন এই অংশটা দেখিয়েছিলেন, তাই এটাকে হচ্ছে প্যাসেন সিরিজ। 1/λ সমান r 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে n এর মানটা কত হবে 3 এর থেকে এক বেশি, মানে 4 থেকে শুরু, তাহলে n সমান কত 4 5 6 7। বিষয়টা ক্লিয়ার? বিজ্ঞানী প্যাসেন এই অংশটা দেখিয়েছিল, বের করেছিল, এই জন্য এই অংশটাকে বলছে প্যাসেন সিরিজ। এই অংশ কোন অংশকে নির্দেশ করে, অবলোহিত অঞ্চল, মনে পড়ছে, অবলোহিত আলোক রশ্মি বা ইনফ্রারেড রে যেটাকে বলা হচ্ছে সেই অংশটাকে ডিনোট করে। ঠিক সেম সিস্টেম, যদি কোনো ইলেকট্রন 7 নম্বর মানে যে কোনো কক্ষপথ থেকে 4 নম্বরে ফিরে আসে তখন যে পরিমাণ আলোক রশ্মি রেডিয়েশন ঘটাবে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে এটা বার করেছিল বিজ্ঞানী ব্রাকেট, তাই এই অংশটাকে হচ্ছে ব্রাকেট সিরিজ। এই অংশটাও কিন্তু অবলোহিত আলোক রশ্মি অঞ্চলের মধ্যেই পড়ে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই অবলোহিত আলোক রশ্মির বা রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হয় না 8204 অ্যাংস্ট্রম থেকে 1000, এটা কত আছে 18752 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে। বিষয়টা ক্লিয়ার? এই রেঞ্জ গুলো কিন্তু তোমরা দেখে রাখবে, এগুলো কিন্তু এমসিকিউ পড়ে, অনেক সালে এসছে। আবার এইগুলো কিন্তু এমসিকিউ পড়ে যে লাইম্যান সিরিজ কোন অংশকে ডিনোট করে, কোন অংশ সূচিত করে না, লাইম্যান সিরিজ অতিবেগুনি অঞ্চলকে ডিনোট করে, বামা সিরিজ দৃশ্যমান অঞ্চলকে ডিনোট করে, পার্সেন সিরিজ অবলোহিত অংশকে ডিনোট করে, ব্রাকেট সিরিজ অবলোহিত অংশকে ডিনোট করে, আর ফুন্ড সিরিজ আর হামফ্রি সিরিজ এগুলো একই রকম। ফুন্ড কি না, ফুন্ড হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে যদি 5-এ ফিরে আসে ইলেকট্রন তখন যে পরিমাণ এনার্জি রিলিজ করবে সেই এনার্জির যে তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা যদি 1/λ হয় তাহলে 1/λ সমান কত, বিজ্ঞানী ফুন্ড আবিষ্কার করেছিল এটা, যে r ইন্টু 1/5 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। n এর মানটা কত 5 এর থেকে এক বেশি, এখানে যা থাকবে তার থেকে এক বেশি, মানে 6 থেকে শুরু হবে, 6 7। ঠিক একই রকমের বিজ্ঞানী হামফ্রিজ একটা আবিষ্কার করেছিল যে কোনো ইলেকট্রন যদি শেষ কক্ষপথ থেকে 6 নম্বর কক্ষপথে ফিরে আসে, মানে বুঝতেই পারছো শেষ কতগুলো অরবিটাল আছে, 7টা কক্ষপথ আছে, তাহলে 7 থেকে যদি 6 ফিরে আসে তখন যে পরিমাণ আলো রশ্মি রেডিয়েশন ঘটাবে তার যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে বিজ্ঞানী হামফ্রিজ সেটা আবিষ্কার করেছিল 1/λ সমান r ইন্টু আরটা কি রেট বা কনস্ট্যান্ট, যার ভ্যালুটা বলে দিয়েছি, মনে রাখবে 1.097 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স, এটা হচ্ছে আর এর মান, রেট বা কনস্ট্যান্ট, তাহলে r ইন্টু 1/6 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এখন 6 এর পর কি হয়, একই হয়, মানে 7 হবে, মানে n এর মানটা এখানে 7ই হবে হামফ্রিজ সিরিজে। তাহলে হামফ্রিজ সিরিজ, ফুন্ড সিরিজ, বাকেট সিরিজ এই তিনটে কিন্তু অবলোহিত, এই চারটে, আর পার্সেন সিরিজ এই চারটে অংশ, পার্সেন, বাকেট, ফুন্ড, হামফ্রিজ এই চারটে অংশ কিন্তু অবলোহিত যে অঞ্চলটা, এরিয়াটা, এই অঞ্চলটাকে ডিনোট করছে, এরা সবাই মিলে কভার করছে। ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কি,
যে হাইড্রোজেন পরমাণুর আয়নায়ন শক্তি ও আয়নায়ন বিভব কাকে বলে? এই হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তাহলে আয়নায়ন শক্তি কাকে বলে? বলছে একটা ইলেকট্রনকে ভূমিস্তর থেকে, ভূমিস্তর মানে কি? বলছে আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াস কোথায় থাকে না পরমাণুর সেন্টারে আছে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে ঘুরে। ফার্স্ট অরবিটালটাকে বলা হচ্ছে কে কক্ষ, যেখানে এন এর মানটা হচ্ছে 1, তারপরটাকে এন এর মান 2, তারপর 3, কত নম্বর কক্ষপথ আছে? 7টা কক্ষপথ আছে। তাহলে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে এই প্রথম কক্ষপথটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর। সেইখান থেকে কোশ্চেনটা আসছে যে একটা ইলেকট্রনকে ভূমিস্তর থেকে মানে গ্রাউন্ড স্টেট থেকে পরমাণু ঠিক বাইরে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হচ্ছে আয়নন শক্তি। বিষয়টা ক্লিয়ার? আর ওই যে বিভব লাগে তাকে বলা হচ্ছে আয়নন বিভব। তাহলে আয়নন শক্তি আয়নন বিভব জিনিসটা কি বুঝতে পারলে আশা করি আমি পরিষ্কার করে লিখে দিয়েছি। একটা ইলেকট্রনকে ভূমিস্তর থেকে মানে গ্রাউন্ড স্টেট থেকে মানে n=1 1 নম্বর কক্ষপথ থেকে পরমাণু ঠিক বাইরে নিয়ে যেতে যে পরিমাণ এনার্জি লাগে বা শক্তি লাগে সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নন শক্তি। আর যে বিভব লাগে তাকে বলা হচ্ছে আয়নন বিভব। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলেছে, তাই তো? হাইড্রোজেন পরমাণু যার সংকেত কি 1H1, হাইড্রোজেন পরমাণুর সংকেত 1H1, যে জেড এর মানটা কত 1, মানে পরমাণু ক্রমাঙ্ক 1, মানে একটা মাত্র প্রোটন সংখ্যা আছে। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা মাত্র প্রোটন, ওদের জেড এর মান 1। ব্যাস, এবার দেখো তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি প্রথম, এই ইলেকট্রনটাকে আমি বাইরে বার করতে চাইছি, যে যা যেই ইলেকট্রনটাকে আমি বাইরে বার করতে চাইছি সেই ইলেকট্রনটা প্রথম দেখতে হবে কত নম্বর কক্ষপথে আছে। দেখো কত নম্বর কক্ষপথে আছে? গ্রাউন্ড স্টেটে আছে। ভূমিস্তর থেকে একটা ইলেকট্রনকে পরমাণু ঠিক বাইরে নিয়ে যেতে, ভূমিস্তর মানে কি ফার্স্ট অরবিটাল থেকে প্রথম কক্ষপথ থেকে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটা তো প্রথম কক্ষপথ, একটি ইলেকট্রন তাহলে ফার্স্ট অরবিটালই থাকবে। তাহলে এই ইলেকট্রনটা যে ফার্স্ট অরবিটালে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এই ইলেকট্রনটার মোট কত এনার্জি আছে সেটা আমি বার করছি। তাহলে প্রথম কক্ষে ঘুরতে গেলে ইলেকট্রনটার মোট কত পরিমাণ এনার্জি লাগবে সেই এনার্জিটা বের করা আমি একটা শর্টকাট পদ্ধতি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে এই ইলেকট্রনটার টোটাল এনার্জি যদি ই হয় তাহলে ই সমান কত -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে জেডটা কি? জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এখানে হাইড্রোজেন, সো হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1, তাহলে 1 লিখছি। আর কি বলছে? গ্রাউন্ড স্টেট মানে প্রথম কক্ষপথে আছে, মানে এন এর মানটা কত হবে 1। তাহলে এখানে জেড এর মান 1, এন এর মান যদি 1 বসাই তাহলে কত হচ্ছে? ই এর মান -13.6। অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই ঘুরতে গেলে যে পরিমাণ এনার্জি লাগবে ইলেকট্রনটা সেই এনার্জিটা কতটা না -13.6 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এত ইলেকট্রন ভোল্ট ঘুরছে। এখন এনার্জি মাইনাস হচ্ছে কেন? বলছে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, নিউক্লিয়াস কি করছে? ওকে একটা বলে টেনে আছে। কত বলে টেনে আছে, কত এনার্জিতে টেনে আছে না -13.6। মাইনাসটা কেন? নিউক্লিয়াস যেহেতু তার সেন্টারের দিকে টেনে আছে, এই নিউক্লিয়াস টেনে আছে বলে মাইনাস হয়েছে, আর কিছু নয়। ঘুরতে গেলে যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে কত? 13.6। যেহেতু নিউক্লিয়াস টেনে আছে, ওই নিউক্লিয়াস টেনে আছে বলে কি হয়েছে? ওইটা নেগেটিভ হয়েছে, আর কিছু নয়। তার নেগেটিভ হচ্ছে একটা ডাইরেকশন ডিনোট করছে, আর কিছু নয়। তাহলে ইলেকট্রনটা ঘোরার জন্য এত, অর্থাৎ নিউক্লিয়াস এই বলে ওকে টেনে আছে ইলেকট্রনটাকে। আমি ওই ইলেকট্রনটাকে মুক্ত করতে চাইছি, তাহলে আমি কি করব না সমপরিমাণ কি দেবো? আমি সমপরিমাণ পজিটিভ শক্তি দেবো। আমি একে যদি সমপরিমাণ পজিটিভ মানে কি +13.6 এত ইলেকট্রন ভোল্ট যদি ইলেকট্রনটাকে দিই, তাহলে +13.6 আমারটা যেটা আমি দিলাম এনার্জিটা, আর নিউক্লিয়াস যে বলে টানছিল -13.6 পরপর কেটে যাবে। কেটে গেলে কি হবে? ইলেকট্রনটার উপর কোনো বলই কাজ করবে না, অর্থাৎ ইলেকট্রনটা তখন কি হবে? সহজে ওখান থেকে মুক্ত হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে আয়নন শক্তিটা কত লাগছে? যে +13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যদি কোনো মৌলিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রনকে বের করতে যে আয়নন শক্তি লাগে, সে আয়নন শক্তি যদি বার করতে বলে, তাহলে তোমরা কি করবে? যে ওই ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে? 1 নম্বর। যত নম্বর কক্ষপথে থাকবে সেই কক্ষপথে ঘুরতে গেলে ইলেকট্রনটার কত পরিমাণ এনার্জি লাগবে সেই এনার্জিটা তুমি বার করবে। ই সমান -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই ফর্মুলা ধরে। যদি ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথে থাকে তাহলে এন এর পরিবর্তে 2, যে 3 নম্বরে থাকে এন সমান 3, 1 নম্বরে থাকলে এন সমান 1, এরকম বসিয়ে তুমি ওই কক্ষপথে ঘুরতে গেলে ইলেকট্রনটা কত এনার্জি লাগবে সেটা তুমি বার করলে। সেটা অবশ্যই বেরোবে নেগেটিভে। সমপরিমাণ পজিটিভ তুমি এনার্জি প্রয়োগ করবে, অর্থাৎ যেটা বেরোবে সেটা নেগেটিভে বেরোবে, তুমি সমপরিমাণ পজিটিভ লিখে দেবে, সেটা হচ্ছে আয়নন শক্তি। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটাই বেরিয়েছে। ঘুরতে গেলে 1 নম্বর ঘুরতে গেলে কত পরিমাণ এনার্জি লাগবে? -13.6। তাহলে আমি কি করলাম? +13.6 এত ইলেকট্রন ভোল্ট।
এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আয়নন আমাদের শক্তি। আয়নন বিভব কাকে বলে? ইলেকট্রনটাকে মুক্ত করতে যে পরিমাণ বিভব লাগছে সেই বিভবটাকে বলছে আয়নন বিভব। হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি বার করছি যে 1 ইলেকট্রন ভোল্ট মানে কি 1 ইলেকট্রন ভোল্ট। এই কথাটা অর্থ কি অ্যাকচুয়ালি? 1 ইলেকট্রন ভোল্ট মানে একটি ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্যে পাঠালে, একটা ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্যে পাঠালে ইলেকট্রনটা যে শক্তি অর্জন করে সেইটা কি বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে কি একটি ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্যে পাঠাচ্ছি। তাহলে একটা ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্যে পাঠাচ্ছি, যে পরিমাণ এনার্জি ইলেকট্রনটা অর্জন করবে সেই এনার্জিটাকে বলছে 1 ইলেকট্রন ভোল্ট। 2 ইলেকট্রন ভোল্ট মানে কি? বলছে একটা ইলেকট্রনকে 2 ভোল্টের মধ্যে পাঠাচ্ছি, পাঠালে ইলেকট্রনটা যে শক্তি অর্জন করবে তাকে বলা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। ঠিক সেম আমার কত ইলেকট্রন ভোল্ট আছে এখানে? এখানে আছে কত? 13.6। তাহলে 13.6 ইলেকট্রন ভোল্টকে একটি ইলেকট্রন, তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট মানে কি? না 13.6 ইলেকট্রন ভোল্ট মানে একটি ইলেকট্রনকে 13.6 ভোল্ট মধ্যে যদি পাঠাই তাহলে ইলেকট্রনটা যে পরিমাণ শক্তি অর্জন করবে। তাহলে হাইড্রোজেনের আয়নন বিভব কত হলো? না হাইড্রোজেনের আয়নন বিভব হচ্ছে প্লাস 13.6 ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো? মানে যেটা বেরোবে সেটা কি আয়নন শক্তি, যার একক হচ্ছে ইভি বা ইলেকট্রন ভোল্ট। আর তুমি কি লিখবে? ওটাই লিখে দিবে, কোনো চেঞ্জ হবে না, ওটাই লিখে দিবে, শুধু ভোল্টে লিখে দিবে। তাহলেই আমি বেরিয়ে যাবে আয়নন বিভব। তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে কি হচ্ছে? লাইমান শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। লাইমান শ্রেণী মানে কি? আমরা একটা জিনিস জানি যে লাইমান শ্রেণী কি দেখিয়েছিল? বলছে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। কটা কক্ষপথে ঘুরে? 7টা কক্ষপথে ঘুরে। বলছে কোন একটা কক্ষপথ থেকে যদি ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন যে তড়িৎচুম্বকীয় রেডিয়েশন ঘটায়, মানে যে তড়িৎচুম্বকীয় বর্ণালী বিকিরণ করে, সেই তড়িৎচুম্বকীয় বর্ণালী সবচেয়ে প্রথম গবেষণা করেছিল বিজ্ঞানী লাইম্যান, এবং সে একটা সিরিজ দিয়েছিল যেটাকে হচ্ছে লাইম্যান সিরিজ। আমরা জানি সেই ফর্মুলা থেকে যে তড়িৎচুম্বকীয় বর্ণালীটা সে নিঃসরণ করবে, মনে করো 7 থেকে 1 এলো ইলেকট্রন, তাহলে 1 আসতে হবে। তাহলে কত নম্বর থেকে আসতে হবে? 1। 7 থেকে 1 আসতে পারে, 6 থেকে 1 আসতে পারে, 5 থেকে 1 আসতে পারে, 4 থেকে 1 আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে, 2 থেকে 1 আসতে পারে। অর্থাৎ কোন মৌলিক পদার্থের একটা পরমাণু নিউক্লিয়াসের যে কক্ষপথগুলো আছে, যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ফিরে আসে, তার ফলে যে ইলেকট্রনটা যে পরিমাণ এনার্জি সে শোষণ করে গিয়েছিল, সেই শোষণ করা এনার্জিটা সে কি করবে? রেডিয়েট করবে। সেই রেডিয়েশন করলে যে এনার্জিটা পাবো, সেই এনার্জির তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, বিজ্ঞানী লাইম্যান দেখিয়েছিলেন যে 1/λ তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলা হয়? ল্যামডা দিয়ে রেট করে। 1/λ সমান কত? না r ইন্টু 1/n1n স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা, যেখানে আর হচ্ছে রিড বা কনস্ট্যান্ট, আর ল্যামডা হচ্ছে কি? বলছে ওই 7 থেকে 1 এলো যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করলো সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা। যে 6 থেকে 1 আসে সেক্ষেত্রে ল্যামডাটা চেঞ্জ হবে, যে 5 থেকে 1 এসে ল্যামডা চেঞ্জ হবে। বিষয়টা বোঝা গেল? তাহলে যে কোনো কক্ষপথ থেকে যদি 1 ফিরে আসে মানে কত নম্বরে ফিরে এলো সেইটা হচ্ছে n1। n1 মানে কি? কত নম্বরে এলো। লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে n1 এর মানটা হচ্ছে 1। দেখো ভালো করে দেখো যে লাইম্যানের ক্ষেত্রে n1 এর মান 1, তাহলে n2 এর মানটা কত হবে? n2 এর মানটা হচ্ছে n1 এর মান যা হবে তার থেকে 1 বেশি। মানে n1 এর মান যা হবে, n1 যদি আমাদের 1 হয় তাহলে n2 কত হবে? 2 থেকে শুরু হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে। মোট কতগুলো কক্ষপথ? 7টা। তাহলে 7এই শেষ, ব্যাস, আর কিছু নয়। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন লাইম্যান সিরিজ পাবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমি যদি এখানে বসাই তাহলে 1/λ সমান কত? যে r ইন্টু 1/1 তার হোল স্কোয়ার। বিষয়টা বুঝতে পারছি? n1 এর পরিবর্তে 1 বসাচ্ছি, মাইনাস 1/n2 স্কোয়ার, ব্যাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে লাইম্যান সিরিজের ক্ষেত্রে পাচ্ছি। এখন কোশ্চেনটা হচ্ছে যে লাইম্যান শ্রেণীকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হবে সেটা বুঝো। প্রথমে দেখো এইটা বার করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমরা জানি ই সমান কত? না এইচ নিউ। নিলস পরে অ্যাটমিক মডেল থেকে পেয়েছি ই সমান এইচ নিউ। এখানে ই আছে, ই হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, টোটাল এনার্জি। আচ্ছা, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি রে। ই সমান এইচ নিউ, আবার আমরা জানি ই সমান এইচ নিউ সমান hc/λ। মনে পড়ছে? তাহলে আমি লিখতে পারি ই সমান ই ভ্যারিজাস 1/λ লিখতে পারি। দেখো এনার্জি যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য তত কি হবে? কমবে। তাহলে এনার্জি বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এই ফর্মুলাটা কি কাজে লাগাবো, আর কিছু করবো না। দেখো একটা ইলেকট্রন মনে করো 7 থেকে কোথায় ফিরে আসছে? 1 আসছে। 7 থেকে 1 এলে 7 থেকে 1 এলে যে পরিমাণ এনার্জি সে কি করবে? রেডিয়েশন ঘটাবে।
মানে 7 থেকে যখন 1 এসছে তখন সে কি করবে, ম্যাক্সিমাম এনার্জি ছেড়ে দেবে। 6 থেকে 1 এলে তার থেকে কিছু পরিমাণ কম এনার্জি ছাড়বে। এখান থেকে এখানে এলে তার থেকে আরো কিছু পরিমাণ কম। 4 থেকে 1 এলে আরো কিছু কম। 3 থেকে 1 এলে আরো কিছু কম। অর্থাৎ যত নিচে শক্তি স্তর থেকে 1 নম্বরে ফিরে আসবে তত কি হবে, এনার্জি পরিমাণ কম ছাড়বে। যত উচ্চ শক্তি স্তর থেকে অর্থাৎ 7 নম্বর কক্ষপথ থেকে যদি ফিরে আসে, এই 7 নম্বর কক্ষপথ ছাড়া তাহলে যত উপর দিকে যাবে শক্তি স্তরগুলো, এইভাবে শক্তি স্তরগুলো যেতে যেতে কোথায় হবে, এন সমান ইনফিনিটি। তাহলে ইনফিনিটিভ শক্তি স্তরে এনার্জির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে একটা ইলেকট্রন যদি ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে 1 নম্বরে ফিরে আসে তখন এনার্জি হবে ম্যাক্সিমাম। তাহলে কোথা থেকে ফিরে আসছে, ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে। যেখান থেকে ফিরে আসছে সেটা হচ্ছে n2। n2 মানে কি, ইনফিনিটিভ। আমি এই ফর্মুলাটায় বসাচ্ছি। এই ফর্মুলাটা কি 1 বাই ল্যামডা সমান কি, লাইম্যান শ্রেণীর যে ফর্মুলা সেটা কি 1 বাই ল্যামডা সমান r ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। n2 মানে কি, n2 মানে হচ্ছে কত নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা ফিরে আসছে, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে, অসীম দূরত্ব থেকে যদি ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে যত নম্বর কক্ষপথ থেকে আসছে সেটা হচ্ছে n2। তাহলে n2 সমান কত, ইনফিনিটিভ। কত নম্বর কক্ষপথে ফিরে আসছে, 1 নম্বর কক্ষপথে। তাহলে যত নম্বর কক্ষপথে ফিরে আসছে সেটা হচ্ছে n1। তাহলে বিষয়টা ক্লিয়ার। n1 মানে কি, কত নম্বর কক্ষপথে ফিরে আসছে, তাহলে n1 মান 1। ভালো করে বুঝো। দেখো যে ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে যদি ইলেকট্রনটা আসে তখন ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েশন ঘটাবে, মানে এনার্জির পরিমাণটা সবচেয়ে বেশি হবে। এনার্জির পরিমাণটা যদি সবচেয়ে বেশি হয় সেক্ষেত্রে ল্যামডাটা কি হবে, মিনিমাম হবে। কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এনার্জির সম্পর্কটা কি না, এনার্জি যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য তত কম। তাহলে এনার্জি বেশি পেতে গেলে কি দরকার, ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে আসবে। যত নম্বর কক্ষপথ থেকে আসছে সেটা হচ্ছে n2। তাহলে মান বসাচ্ছি, আর ইন্টু কত নম্বর কক্ষপথে এসছে, লাইম্যান সিরিজের ক্ষেত্রে 1 নম্বরের কক্ষপথে যত নম্বরে ফিরে আসছে সেটা হচ্ছে n1। তাহলে n1 তার হোল স্কয়ার মানে 1 তার হোল স্কয়ার। কত নম্বর কক্ষপথ থেকে আসছে, ইনফিনিটিভ কক্ষপথ থেকে, মানে অসীম দূরত্ব থেকে আসছে। বিষয়টা ক্লিয়ার। তাহলে 1 বাই ল্যামডা, এক্ষেত্রে হয়ে গেল ল্যামডাটা মিনিমাম, ওই জন্য ল্যামডা মিনিমাম করলাম। তাহলে কত হবে, 1 বাই ল্যামডা মিনিমাম, এটা সমান কত, আর দেখো 1 বাই ল্যামডা মানে কি 0 হয়, তাহলে এই পোর্শনটা 0, তাহলে এটা কত 1 মাইনাস 0। তাহলে আলটিমেট কি দাঁড়ালো না, ল্যামডা মিনিমাম এটা সমান কত, 1 বাই আর। বিষয়টা ক্লিয়ার। তাহলে ল্যামডা মিনিমাম সমান 1 বাই আর। 1 বাই আর, 1 বাই আর এর মান কত আমরা জানি, রিড বা কনস্ট্যান্ট বা আর এর মানটা কত ছিল, 1.097, 1.097, 097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত ছিল। এটা কি ছিল, এটাকে যদি তুলে দিই, মনে করো এটাকে আমি উপরে তুলছি, তাহলে উপরে তুললে কত হবে, এটাকে আমি গুণ করে দেবো, এটা যেটা বেরোবে সেটা মিটার বেরোবে, মাথায় রাখো। তাহলে এটা যেটা বেরোলো সেটা হচ্ছে মিটার, আর আমার সবসময় এগুলো কি চাই, অ্যাংস্টমে চাই। তাহলে মিটার থেকে অ্যাংস্টম করতে গেলে কি করবো, 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমি যদি 10 টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 10 টু দি পাওয়ার 10 একবার গুণ করে দাও, 10 টু দি পাওয়ার 10 এর দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হলো, অ্যাংস্টম হয়ে গেল। তাহলে এটা যদি ক্যালকুলেশন তোমরা করো তাহলে কত পাবে, এটা মেবি 77 এত অ্যাংস্টম। তাহলে এটা হচ্ছে তোমরা পাবে। তাহলে দেখো ল্যামডা মিনিমাম অর্থাৎ লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যেটা পেলাম সেটা হচ্ছে এটা। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পেতে গেলে এনার্জি পরিমাণ ম্যাক্সিমাম হতে হবে, ব্যাস। এনার্জি পরিমাণ ম্যাক্সিমাম হতে গেলে কি করতে হবে, ইলেকট্রনকে অসীম থেকে আসতে হবে। তাহলে অসীম থেকে যদি ইলেকট্রনটা আসে তখন কি হবে, বেশি পরিমাণ এনার্জি সে ছেড়ে দিবে। যেখান থেকে আসছে সেটা হচ্ছে n2 পরিবর্তে লিখবে, যেখান থেকে আসছে, যেহেতু অসীম থেকে আসছে তাহলে n2 পরিবর্তে ইনফিনিটিভ লিখলাম। কত নম্বর কক্ষপথে এসছে, লাইম্যান শ্রেণী পেতে গেলে 1 নম্বরে আসতে হবে অবশ্যই, যত নম্বরে এসছে সেটা হচ্ছে n1। তাহলে 1 নম্বরে আসতে গেলে n1, তাহলে লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে n1 এর ভ্যালু সবসময় 1 হয়, বামার ক্ষেত্রে n1 এর ভ্যালু 2 হবে, মনে পড়ছে। আচ্ছা, তাহলে n1 লিখেছি, এটা ক্যালকুলেশন করলে যেটা পেলাম সেটা হচ্ছে 911.7 অ্যাংস্ট্রম। বিষয়টা ক্লিয়ার হলো। এটা হচ্ছে লাইম্যান শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এটা। এবার সর্বোচ্চ বার করবো, যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত সেটা করে। তাহলে এবার দেখে নাও, আবার এই ফর্মুলায় লিখলাম। একটা জিনিস দেখো, যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম পেতে হবে, ল্যামডা ম্যাক্স পেতে গেলে কি হবে,
ল্যামডার সঙ্গে এনার্জি সম্পর্ক কি? ল্যামডা পেতে গেলে আমরা জানি যে ই ভেরিয়াস 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু বেশি পেতে গেলে ই এর মানটা কি হতে হবে? কম হতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে ই এর মানটা যদি কম হয়, মানে এনার্জি যদি কম হয়, ল্যামডা হবে ম্যাক্সিমাম। এনার্জি কখনো কম হবে? বলছে একটা ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ফিরে আসে, দেখো তখন সে কিন্তু সবচেয়ে কম পরিমাণ এনার্জি রেডিয়েশন ঘটাবে। তাহলে কোন ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথ মানে n সমান 2 থেকে যদি n সমান 1 এ ফিরে আসে, তাহলে n সমান 2 থেকে যদি ইলেকট্রনটা n সমান 1 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বরে ফিরে আসে, সবচেয়ে কম পরিমাণ এনার্জি রেডিয়েশন ঘটাবে। এনার্জি যদি সবচেয়ে কম হয়, তখন ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হবে? তত বেশি হবে। বিষয়টা ক্লিয়ার? আমি কি বলতে চাইছি? তাহলে দেখো কত নম্বর কক্ষপথ থেকে ফিরে আসছে? 2 নম্বর কক্ষপথে। যত নম্বর কক্ষপথ থেকে ফিরে আসছে, তাহলে ম্যাক্সিমাম পেতে গেলে কি হবে? ম্যাক্সিমাম পেতে গেলে কি হবে? এনার্জিটা কি হতে হবে? সবচেয়ে কম হতে হবে। তাই এনার্জি কম পেতে গেলে কি করতে হবে? ইলেকট্রনকে সব 2 নম্বর কক্ষপথ থেকে 1 এ আসতে হবে। তাহলে কি হবে? সবচেয়ে কম পরিমাণ এনার্জি সে রেডিয়েশন ঘটাবে। তাহলে 2 থেকে কত থেকে আসছে? 2 থেকে। তাহলে n2 এর পরিবর্তে 2। তাহলে n2 সমান 2। কত নম্বর ফিরে আসছে? লাইমান শ্রেণী মানে কত? n সমান 1, n1 সমান 1। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো? আমি কি বলতে চাইলাম? যত নম্বর কক্ষপথ থেকে আসছে সেটা হচ্ছে n2 এর পরিবর্তে লিখবো। আমার মূল ফর্মুলাটা কি? না, মূল ফর্মুলাটা হচ্ছে 1 বাই ল্যামডা সমান r ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এইটা মূল ফর্মুলা। এটা হচ্ছে মূল ফর্মুলা। তাহলে 1 বাই ল্যামডা সমান r ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। বিষয়টা ক্লিয়ার? এখন যত নম্বর কক্ষপথ থেকে আসছে সেটা হচ্ছে n2 এর পরিবর্তে লিখবো, যত নম্বরে আসছে সেটা হচ্ছে n1 এর পরিবর্তে লিখবো, ব্যাস আর কিছু লাগে। তাহলে এনার্জি সবচেয়ে কম পেতে গেলে ইলেকট্রনকে অবশ্যই 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ফিরে আসতে হবে। তাহলে কত নম্বর থেকে ফিরে আসতে হবে? 2 থেকে 1 এ। যত নম্বর কক্ষপথ থেকে আসছে ইলেকট্রনটা সেইটাই হচ্ছে আমাদের n2 এর মান। তাহলে মানটা বসাও, r ইন্টু 1 বাই 1 নম্বর ফিরে আসছে মানে 1 লিখলাম তার হোল স্কয়ার মাইনাস 2 নম্বর কক্ষপথ থেকে ফিরে আসছে 2 তার হোল স্কয়ার সমান কত হবে? এটা দেখো যে 4 ইন্টু 1 মাইনাস 1 বাই 4, এটা সমান কত? r ইন্টু কত আসছে? একবার করে দাও, r ইন্টু মানে 3 এর 4, এটা হচ্ছে 1 বাই ল্যামডা আছে না? এটা সমান কত? 4 বাই 3, এটা হচ্ছে। তাহলে তাহলে ল্যামডা ম্যাক্সিমাম, এটা কিন্তু ল্যামডা ম্যাক্স এম এ এক্স, এটা হচ্ছে 1 বাই ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স কখন বসাবো? যদি আমি 2 বসিয়ে দিই, ইনটু বলতে যখন 2 বসিয়ে দেবো ল্যামডা ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা এটা যদি একটু করা হয়, তাহলে কি বেরোবে? 4r বাই 3 এটা আসছে সমান কত? 4 ইন্টু r 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 বাই 3। এত কি পাবো? এটা মিটারে পাবো, মিটারে। তাহলে এটাকে আমি যদি অ্যাংস্ট্রম করতে যাই তাহলে কি করব? আমি এই মিটারটাকে অ্যাংস্ট্রম করতে গেলে 10 টু দি পাওয়ার 10 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো। যখনই মাল্টিপ্লাই করব সঙ্গে সঙ্গে আমার কত বেরিয়ে যাবে? না, এটা অ্যাংস্ট্রমে বেরিয়ে যাবে। মেবি এটা যেটা আসবে সেটা হচ্ছে 1215 অ্যাংস্ট্রমের মতো আসবে অ্যাকচুয়ালি, মানে এটা ম্যাক্সিমাম বেরোলো এম এ এক্স। তাহলে কত বেরোলো? 1215 আমাদের ম্যাক্সিমাম যেটা। তাহলে লাইমান সিরিজ বা লাইমান শ্রেণী এর যে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো যদি বার করতে পারে এইভাবে কিন্তু বার করবে। মনে রাখবে যে ম্যাক্সিমাম বার করতে গেলেই 2 থেকে 1 আসবে, আর মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য যদি বার করতে পারে অবশ্যই ইনফিনিটিভ থেকে আসবে। মানে অ্যাকচুয়ালি মিনিমাম মানে কি? যখনই মিনিমাম বলবে তখন ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে আসছে। কত থেকে আসছে? সেটা হচ্ছে n2। তাহলে মিনিমাম যখনই বলবে n2 সমান ইনফিনিটিভ, আর ম্যাক্সিমাম যখন বলবে n2 সমান কত? না n2 সমান 2, ব্যাস আর কিছু নাই।